পডকাস্টের একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার যে কোনো কথা আপনি চাইলে বলতে পারেন। আপনাকে কোনো দিকে ভাবতে হয় না, বাইরে গাড়ির হর্ন আসলো কি না, অথবা নাইট গার্ডের হুইসেল, অথবা টিকটিকির ডাক বা ব্যাঙের ডাক, আবার নতুন করে আবিষ্কার হওয়া মোরগের ডাক। যেটাই হোক না কেন, পডকাস্টের হিসাবে যাই চলুক সেটা আপনাদেরকে শোনানো যায়। কিন্তু একটা ঘটনার ক্ষেত্রে সেটা করা যায় না, কারণ ঘটনার একটা অ্যাম্বিয়েন্ট ভাইব থাকে। ওই ভাইবটা যদি মিস হয়ে যায়, ওই ভাইবটাতে যদি কোনো রকমের ডিস্টারবেন্স দেখা দেয়, তখন ঘটনার প্রতি মানুষের আগ্রহ থাকে না। অভিজ্ঞতার ক্ষেত্রে মনে করুন একটু সাবধানতা অবলম্বন করা লাগে, কিন্তু যখনই পডকাস্টে কথা বলবো কোনো সাবধানতা লাগে না। এখন যদি কেউ লাফ দিয়ে এসে আমার গেটটাতে জোরে লাথিও মারে, তাও আমি পজ করবো না অথবা এডিট করবো না, কারণ এটা পডকাস্টের পার্ট। আমি আজকে শুরু করি একটা কমন ইস্যু নিয়ে। কমন ইস্যুটা হচ্ছে টাকা পয়সা হারিয়ে যাওয়া। আমি জানি না আপনারা কয়জন এটা ফেস করেছেন, এবং এটা মাঝখানে আমি 2015 সালে প্রথমবার এটা দেখি, মানে আমার চোখের সামনে আসে। 15 সালের পরে প্রায় 18 সাল পর্যন্ত এটা বেশ ভালোই আমার নজরে আসে। তারপরে নিজেদের লাইফ দেখলেন ডাক দিয়ে দিয়েছে। যাই হোক, তারপর নিজেদের লাইফে যেভাবে আমরা জড়িয়ে পড়ি, আমি দিগন্ত তারা, আমি সাহেব, ওই সময় মানুষের কেসের প্রতি অত বেশি আগ্রহ তেমন ছিল না। অস্বীকার করবো না, কারণ আমি মিথ্যা কথা বলি না। তো আবার আমি রিসেন্ট কিছু কিছু মানুষের কাছ থেকে কমপ্লেন পাই, তারা কিছু কিছু সমস্যার সাফার করে। তা হচ্ছে টাকা পয়সা চুরি হয়ে যাওয়া অথবা গয়নাগাটি চুরি হয়ে যাওয়া। যার কাছ থেকে চুরি হচ্ছে জানেন, মানে তার যদি টাকা পয়সা সে রাখছে, সে যেখানে রাখুক না কেন, অনেক সময় মানুষ বেয়াদবি করে। আমি জানি, আমি আপনাদেরকে বলি এটা বেয়াদবি। অনেক সময় মানুষ করে কি, টাকা পয়সা কোরআন শরীফের মাঝখানেও রাখে, একটা দুটা নোট। এটা বেয়াদবি, এটা করা যাবে না। তো তারা কোরআন শরীফের মাঝেও টাকা রেখেছিল ফর সেফটি রিজন, কিন্তু তার বড় টাকা চুরি হয়ে গেছে। রিসেন্ট বলি, এই গতকালকে আমি একজনের কাছ থেকে খবর পেলাম, তিনি কোরবানি দেওয়ার জন্য টাকা রেখেছিলেন, সেখান থেকে প্রায় 3-3.5 হাজার টাকা চুরি হয়ে গেছে, এবং কিছু টাকা কেটে রেখে গেছে। দেখুন, এটা মানুষ করে না, এটা ওরাই করে। এখন কার ঘরে ঢুকে ওরা এই কাজটা করছে সেটা আসলে ডিটারমাইন করা কঠিন, আর খুঁজে বের করা অনেক বেশি কঠিন। এবং এটা ঘটে, এবং মনে করুন যদি আপনাকে জাদু না করতে পারে, আপনাকে আর্থিক ক্ষতির মুখে যদি অন্যভাবে ফেলতে না পারে, তখন এই চুরি চামারিটা করা শুরু করে ওরা। টাকা পয়সা ভ্যালু নাই আসলে ওদের কাছে, জানেন। আপনি যদি একটা কাজ করতে যান, ধরুন এই মুহূর্তে আপনার জাফরানের প্রয়োজন, এখন জাফরানের দাম তো অনেক, তখন আপনি মনে করুন যে আপনি বলতে পারেন যে ভাই, আমি একটা কাজ করব, তা আমার এখানে কিছু জিনিসপত্র লাগবে, সেটা আপনাকে কিনে দিতে হবে, অথবা আপনি এটা খরচ বের করবেন। তো মনে করুন যে আপনি জাফরানটা কিনলেন, সেটা দিয়ে একটা তদবির লিখলেন বা সেটা দিয়ে একটা কাজ করলেন, ওইখানে আপনার যে নির্দিষ্ট পরিমাণ খরচ যায়, সেটা সেই জিনে চাক অথবা মানুষ চাক নিতেই পারে। কিন্তু ওরা যে টাকাটা চুরি করে, এই টাকাটা দিয়ে আলটিমেটলি ওরা কিচ্ছু করতে পারে না, কারণ ওদের আমাদের টাকা নিয়ে সেই টাকা দিয়ে ওদের বিরিয়ানি কিনে খেতে হবে এমন না ব্যাপার। আর আমাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে ওদের কোনো লাভ নেই, ওদের জীবনে এগুলো কোনো ম্যাটারই করে না। আসল ব্যাপার হচ্ছে ওদেরকে যে কমান্ড দিচ্ছে, ধরুন আমি আপনার বাসায় জিন পাঠালাম, কমান্ড হচ্ছে এইটা, ওকে রাত্রে ঘুমাতে দিবা না। তখন করবে কি জানেন, ঠিক ঘুমানোর আগ মুহূর্তে দেখবেন আপনার ঘুম আসছে না, মাথা একদম পরিষ্কার, কোনো ঘুম আসবে না। আবার যদি ঘুমানোর চেষ্টা করেন, মনে হবে যে কপালের উপর একটা চাপ, আবার ঘুমিয়ে গেলে বারবার ঘুম ভেঙে যাবে, পরিষ্কারভাবে ঘুম ভাঙবে। এমন না যে ঘুম ভাঙলে আমরা বিরক্ত হই, অথবা কাঁচা ঘুম ভাঙলে যেরকম আমরা ঝাঁকি খাই, কারণ আমাদের রুহ তো ফুল ফোর্সের ভেতরে ঢুকে শরীরে আবার। তো এরকম করবে না, এমনভাবে ঘুম ভাঙাবে যে আপনার ঘুমটা মনে হবে যে জাস্ট হয়ে গেছে, আপনি আবারও ঘুমানোর চেষ্টা করবেন, ঘুম আসবে না।
এইভাবে আপনাকে ঘন্টাখানেক ডিস্টার্ব করবে রাতেরবেলা। আপনি ন্যাচারালি দেখছেন যে আপনি ঘুমাতে পারছেন না, এখানে কিন্তু ভৌতিক ব্যাপার আপনি টের পাচ্ছেন না, কিন্তু সে আপনার পাশে বসে ইনশিওর করছে যে আপনার ব্রেনের কেমিক্যাল ফাংশনটা যাতে এলোমেলো হয়। এই হচ্ছে রাতে সে ঘুমাতে দিচ্ছেন আপনাকে। আর যদি বলে যে না, ওকে একটু ভয়ও দেখাও ঘুমের ভিতরে, তখন আপনার ঘুমটা এমনভাবে ভাঙবে যেভাবে ঘুম ভাঙলে আপনার শরীর অসুস্থ হতে পারে, সেইভাবে আপনার ঘুম ভাঙবে। আপনাকে স্বপ্নে ভয় দেখাতে শুরু করবে, বৃষ্টি বৃষ্টি স্বপ্ন দেখাবে। যেমন ধরুন আপনাকে, এখন তো কোরবানির সময়, উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন আপনাকে ধাওয়া করছে দুইটা বড় সিংহলা গরু, আপনি ভয় পান। এবার আমি নিজে ভয় পাই। যাই হোক, ভয় না, আসলে আমি বুঝি যে গরু আমাকে গুতো মারবেই। আমি এটা কেমন জানি বুঝি, আমি যাই না। তো আমি বুঝি কিছু কিছু ইনসিডেন্ট হয় আমার সাথে। তো তারপরে আপনাকে ভয় দেখাবে সেভাবে, আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন আপনাকে সেই জিনিসটা দেখাবে। স্বপ্নে আপনাকে এমনও দেখাবে যে আপনি টয়লেটের ভেতরে আছেন, চারপাশে আপনার ময়লা। তো আপনাকে এই সমস্ত উল্টাপাল্টা স্বপ্ন দেখাবে, আপনি ঘুমাতে পারবেন না। একই জিনিস বারবার রোটেশনে দেখাবে। তারপরে যদি চিন্তা করে যে না, ঘুমের ভেতরে একে গলা টেপো, তখন তো জানেনি বিভিন্ন ঘটনা শুনেছেন কীভাবে হয়। ধীরে 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 ওরা স্টেপ বাড়াতে থাকে। তো মনে করুন যে এখন যে ব্যাটার মনে চেয়েছে আপনার ক্ষতি করবে, তার অ্যাবিলিটি রয়েছে ক্ষতি করার, তার মনে চাইল কি এ টাকা পয়সা ঘরে রাখে অথবা এই টাকা পয়সা চুরি করো, দুইটার একটা। একে আর্থিক কষ্ট দিতে শুরু করো। তখন এরা করে কি, এই কাজ করা শুরু করে। এরা এইভাবে বিভিন্ন জায়গা থেকে আপনি যেখানে রাখুন না কেন টাকা, ওরা সেটা খোঁজ পেয়ে যায় এবং এটা নিতে শুরু করে। এবং আসল ব্যাপার কি জানেন, এটা একবার যখন শুরু হয় না, এটা থামে না, এটা চলতে থাকে সার্টেন একটা পিরিয়ড অফ টাইম, এটা চলতে থাকে। ওই ওই যে কমান্ড সে ফলো করছে সেই জিন, ওই কমান্ড যতদিন আসতে থাকবে, মানে ধরুন আমি আপনাকে, মানে আপনার বাসায় পাঠাচ্ছি সেই জিনকে আপনার ক্ষতি করার জন্য, মানে এই কমান্ড বা এই আদেশ যতদিন চলতে থাকে ঠিক ততদিন এটা করতে থাকে ওরা। আপনি বাড়ি বন্ধ দেন, একে তো আমি বলেছি যে বাড়ি বন্ধ করতে কোনো জিনিস নাই। এখন আমি আমার হিসেবে বলেছি নাই, আমি করি নাই কখনো, তার মানে এই না যে জিনিস এক্সিস্ট করে না, কিন্তু আমি কখনো দেখিনি, এই জন্য আমি বলতে পারছি যে আমি এটা হয় না। এটা হয় না কেন, যদি আপনি প্র্যাকটিক্যালি খোঁজ নেন পেয়ে যাবেন প্রমাণ। কারণ হয়তো আপনার এখানে ইনসিডেন্ট ঘটে নাই, কিন্তু আমার সামনে প্রচুর রয়েছে। শরীর বেঁধেছে, ঘর বেঁধেছে, ফ্ল্যাট বেঁধেছে, বাড়ি বেঁধেছে, এরপরও রোগীর সমস্যা কমে নেই। যাই হোক, ওই কথা না যাই, তাতে বাদ দিবেন, তারপর হচ্ছে আপনি ঘরে তাবিজ ঝোলাবেন, এটা করবেন ওটা করবেন, তারপর আলটিমেটলি ওদের আপনি ঠেকাতে পারবেন, ওরা ঢুকবেই। আপনার মনে হবে যে 7 দিন ধরে কোনো ইনসিডেন্ট হয় না, 11 দিনের দিন ঘটে যাবে ঘটনা। ডেলি ডেলি তো চুরি করবে না, চুরিটা তো সেই সময় করবে যে মোক্ষম সময়ে আপনি একদম নিশ্চিন্ত হয়ে যাবেন এবং আপনার ওই সময় মুভমেন্টে ক্ষতিটা হয়ে যাবে, তখন সেই সময় ওরা চুরি করবে। তো এই ঘটনাগুলো মনে করুন যে এখন ঘটায়, আমি আপনাদেরকে সাবধান করে দিলাম। যদি এরকম ঘটনা ঘটতে শুরু করে, আগে তো জানার চেষ্টা করবেন যে এই ঘটনাগুলো কে ঘটায়, তারপরে কিন্তু ইস্তেখারা করবেন। নামাজ থেকে দূরে সরে যাচ্ছেন সবাই, নামাজ থেকে দূরে সরে যান না, ইস্তেখারা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ওনার কাছে জানতে চাইবেন যে কীভাবে আমি মুক্তি পেতে পারি। আল্লাহ আপনাকে রাস্তা বাতিয়ে দিবে অথবা উসিলা পাঠিয়ে দেবে, সমাধান আল্লাহই দেয়, অন্য কেউ দেয় না। এই সমস্যাগুলো এখন অন্যান্য ক্ষেত্রে, যেমন ওই যে রক্ত দূষণ করে, তারপরে হচ্ছে আপনার ছেলে বা মেয়েদের ফার্টিলিটি ক্ষতি করে, এগুলো এখন কমন হয়ে গেছে একদম। ছেলেদের ধ্বজভঙ্গ হবে, মানে সেক্সুয়ালি তাদের ইডি হয়ে যাবে, মানে ইরেকটাল, ওই যে মানে যাই হোক বললাম না আর কি, ইরেকটাইল ডিসফাংশন আর কি যেটাকে বলে। আর মেয়েদের ক্ষেত্রে হবে কি, তাদের মানে মেনোপজের মতো কন্ডিশন দেখা দিবে, তাদের মুখের চেহারা নষ্ট হয়ে যাবে, হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, মনে করুন যে মুখে পিম্পল ভরে যাবে, ছেলের মানে মুড খারাপ হয়ে যাবে, মানে বিভিন্ন রকমের ভেজাল হয় এখন, যেটাকে আপনি দেখবেন কি ডাক্তারি ট্রিটমেন্ট করার মতো আলামত। কিন্তু বিশ্বাস করুন, ডাক্তারি ট্রিটমেন্টও কিন্তু কাজ হয় না, আলামত কিন্তু একই জিনিসই দেখাবে। ওই যে বললাম ইডি দেখাবে, তো মনে করুন যে আপনি ওষুধ দেবেন, কাজ হচ্ছে না। ওষুধ দিলে তো ইডিতে কাজ হওয়ার কথা, কিন্তু কাজ হচ্ছে না, কারণ
ওইটার হিসাব আবার আরেকখানে। কেউ যদি শারীরিকভাবে আসলে অসুস্থ হয় তাহলে না ওষুধে কাজ করবে। ব্যাপারটা বুঝতে পারলাম। তো এখন মনে করুন যে আপনাকে বড় ধরনের ক্ষতিগুলো করে না, যেমন যে সৈয়দ সাহেবের বাড়ির কথা বললাম না, ওনার বাড়ির কোনো পরিবারের কোনো মেম্বারকে শান্তিতে থাকতে দেয় নাই, এরকম মাস স্কেলে অ্যাটাক করতে পারে না। এখন করে কিন্তু মানে মনে করুন যে এখন বাংলাদেশে পরিবার হচ্ছে 1 লাখ, মাস স্কেলে অ্যাটাক করে হয়তো 3-4টা পরিবারের উপরে। কারণ মাস স্কেলে যদি অ্যাটাক করতে চায় কেউ, ভাই ওকে কিন্তু অনেক টাকা, যে মুরগির ডাক শুনেছেন? যাই হোক, রাতের 1টা 28-এ মুরগি ডাকে নাকি, যাই হোক। তো মনে করুন যে মাস স্কেলে যদি কেউ অ্যাটাক করতে চায় ওই সৈয়দ সাহেবের বাড়ির মতো করে, ওই যে বললাম যে ট্রেনের ভিতরে তার ছেলেরা বিভিন্ন জিনিস দেখেছে, যে বাড়ির বাইরে আমার উপরে অ্যাটাক পর্যন্ত হয়েছিল, এবং একজন হুজুর এসে যে বাড়ি বন্ধ করার চেষ্টা করেছিলেন, তিনি কিছু জিনিসপত্র বিভিন্ন জায়গায় গেঁথেছিলেন, ওই যে বাড়িটার কথা অনেক আগে শেয়ার করেছিল ভৌতিকতা। তো মনে করুন যে আপনার এখন নিজেও জানি না যে এটা কত নম্বর এপিসোডে শেয়ার হচ্ছে। তো মনে করুন যে ওইভাবে মাস স্কেলে অ্যাটাক করতে পারে না এখন, কারণ টাকা দিতে হবে অনেক। দেখুন আমি আজকে এমন সময় কথা বলছি যে সময়টা হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ, আমরা তো কোরবানির ঈদ বলতে বলতেই ইউজটা, আমরা তো এটা বুঝি না জিনিসটা কী জিনিস। স্যাক্রিফাইস জিনিসটা সবচেয়ে বড়, দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্যাক্রিফাইস, এর উপরে কোনো জিনিস নেই। এবং আপনি এই জন্যই দেখবেন যে আমরা কোরবান কেন করি। হয়তো অনেকে কোরবানির আসল মতলব বুঝে না। আমি আপনাকে বলি, আমি আজ পর্যন্ত ঈদের নামাজের পরে ঘর থেকে আর বের হইনি। কেন? এটুকু বুঝতে পারেন আপনি, সবাই বুঝে আমরা। যাই হোক, হয়তো আপনার কাছে এটা উৎসব, কিন্তু স্যাক্রিফাইসের মিনিংটা আমরা সবাই ভুলে গেছি। এই স্যাক্রিফাইসটা শয়তান কেন খুঁজে জানেন? কারণ স্যাক্রিফাইস আমরা করি আল্লাহর উদ্দেশ্যে। এই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্যই, অন্য কারোর জন্য না। কিন্তু শয়তান কেন স্যাক্রিফাইস খুঁজে? কারণ তখন আপনি শয়তানকে নাউজুবিল্লাহ সৃষ্টিকর্তার জায়গায় রাখছেন, নাউজুবিল্লাহ। এই জন্য সে স্যাক্রিফাইস খুঁজে। ওই হারামজাদারা স্যাক্রিফাইস খুঁজতে থাকে জানেন। তো স্যাক্রিফাইস তো সবাই করার অ্যাবিলিটি রাখে না, নাউজুবিল্লাহ। তো মনে করুন যে যারা ওই মাস স্কেলে অ্যাটাক করাতে চায়, তাদের কিছু যদি ফান্ডিং থাকে, ভালো টাকা পয়সা যদি খরচ করতে থাকে, মানে খরচ বলতে কি, মনে করুন যে এই মুহূর্তে যদি বলে যে আমাকে 5টা ছাগল বলি দাও, নাউজুবিল্লাহ, তো 5টা ছাগলের দাম কম করে হলো 60,000 টাকা। এখন 60,000 টাকা যদি তার ইনভেস্ট করার অ্যাবিলিটি থাকে তাহলে সে করুক, তাহলে মাস স্কেলে অ্যাটাকটা হবে ওই পরিবারের উপরে। ওরা এটা করার চেষ্টা করে, কিন্তু তারপর আবার এখানে একটা ব্যাপার আছে, আল্লাহ যদি তাকদীরে না লিখে রাখে তাহলে জীবনেও কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য ওরা যখন 100টা ট্রাই করে, ওই হাতে গোনা 10টাও হয় না কখনো। মানে সাকসেস রেট কখনোই 10% হয় না, মানে হয়তো 8-9% হয় সাকসেস রেট ওদের, যখন ওরা আর কি অ্যাটাক করার চেষ্টা করে মাস স্কেলে। তো আমি আপনাদেরকে বললাম আর কি, যদি এরকম হয়, যদি আপনার টাকা পয়সা চুরি হতে থাকে মানি ব্যাগ থেকে বা বিভিন্নভাবে, আগে একটু হিসাব নিকাশ করে দেখুন যে না আসলে টাকা পয়সা চুরি হয় কিনা, তারপরে দেখুন যে ঘরের লোকের কোনো কাজ কিনা। কিন্তু যখন নিজের মানি ব্যাগে টাকা রাখা এবং নিজের মানি ব্যাগটা যে জায়গায় রাখা সেফ স্পেস, অন্য কেউ সাহায্য দেবে না, সেখান থেকেও যদি টাকা নেয় তাহলে তো বুঝতেই পারছেন যে কাউকে না কাউকে পেছনে লাগিয়ে দিয়েছে অলক্ষী লাগানোর জন্য। তখন ওই যে বললাম, যেহেতু আমাদের হাতে অপশন নেই, তো আপনি ইস্তেখারা করবেন, ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে নেবেন। আল্লাহ সব দেয়, এতটুকু মুনাফেক হয়ে যায় না কেউ। আমরা সবাই মানুষের পিছনে দৌড়াই, আরে দৌড়াবই তো। আজকে আমার কিছু হলে ডাক্তারের কাছে আমি যাবো না? 100বার যাবো। তো কথা হচ্ছে ডাক্তারের কাছে তো যাবো, কিন্তু বারবার তো এই কথা বললি যে আল্লাহ আমাকে মাফ করো। ব্যাপারটা কীরকম? বান্দাকে উনি ব্যবস্থা করে দিবে যে তুমি কোথায় যাবে না যাবে, ওসিলার ব্যবস্থা আল্লাহ করে দেয়, কিন্তু আল্লাহকে বলতে হবে। যেটা বলবেন আপনারা, নামাজ কালাম পড়বেন ঠিকঠাকভাবে, ও ওয়াক্তের নামাজটুকু অন্তত পড়ার চেষ্টা করবেন, এটুকুর চেষ্টা করবেন। আর একটা দুঃখের কথা বলি, আমরা জানি ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমরা জানি, কিন্তু আমি আপনাদেরকে গত কয়েকদিন আর আমার নিজের চোখে দেখা কয়েকটা ব্যাপার বলি। আমি বলেছি না যে টঙ্গী এই আশপাশ দিয়ে আমার যাতায়াত থাকে অনেক, একটা বিজি রেলগেট আছে, বিজি রেলগেট। তো আমি পরপর 2 দিন ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার নিজের পার্সোনাল একটা ব্যাপার ছিল, ওই জন্য মানে লোকের জন্য অপেক্ষা করছিলাম।
আমি পরপর 2 দিন কিন্তু এমন ইনসিডেন্ট দেখেছি যে জাস্ট অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য জাস্ট আর কয়েক সেকেন্ড বাকি, অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কয়েক সেকেন্ডই বাকি। এবং আমি যে জায়গার কথা বলছি এখন, সেই জায়গার যদি অ্যাক্সিডেন্টটা যদি হতোই, তাহলে দায়ভার কার কার উপরে পড়তো জানেন? যারা রাস্তায় চলাফেরা করে তাদের উপরে, এবং যে গেটম্যান তার উপরে সরাসরি দায় পড়তো তাদের উপরে। মানুষজন সাক্ষী, তারা বলে না কি ঘটনা। আমি একটা উদাহরণ না, আমার নিজের চোখে দেখা করাটাই বলি। প্রথম দিন আমি যখন আসরের সময় দাঁড়িয়েছিলাম, ট্রেন চলে আসছে, কেউ বলতে পারবে না। এবং ট্রেন চলে এসছে, এবং ট্রেনও কেন হুইসেল বাজানে সেটাকে আমি নিজেও জানি না। ট্রেন যখন, আমি যে রেলগেটের সামনে দাঁড়ানো, সেই রেলগেট থেকে ট্রেন যখন 100 মিটার দূরে, তখন ট্রেনের হুইসেল বাজা শুরু হয়েছে। এবং আমার মাথা তখন কাজ করে না একটা জিনিস, সেটা হচ্ছে আমি তো দেখলাম ট্রেন আসছে একদম সাইলেন্টলি। ট্রেনের গতি কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি সাইকেলের গতি সম্পর্কে আপনার ধারণা আছে, কারণ আপনি সাইকেলকে বারবার দেখেন, আপনি মোটর সাইকেলকে দেখেন, আপনি গাড়িকে দেখেন, বাসকে দেখেন, ট্রাককে দেখেন, এদের গতি সম্পর্কে আপনার ধারণা আছে। কিন্তু রেল ট্র্যাকের উপরে রেলের গতি সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নেই, জিরো। আপনি যদি ক্লেমও করেন যে আপনার ধারণা আছে, না, একটা ভুল কথা। আপনি যদি রেলের লোক হয়ে থাকেন সেটা আলাদা হিসাব, কিন্তু যদি আপনি শ্রোতা হয়ে থাকেন, আপনার কোনো ধারণাই নাই রেল কত জোরে এবং কত দ্রুত আসতে পারে চোখের পলকে। তো মনে করুন যে ওই কাভার্ড ভ্যানটা পেছনের দিকে টান দিয়ে চলে আসছে, এবং সে যে পেছনের দিকে টান দিয়ে চলে আসছে, ততক্ষণে আমি সরে গিয়েছিলাম, জাস্ট অ্যাজিউম করে নিচ্ছিলাম যে ড্রাইভার শেষ। কিন্তু আল্লাহ জানার মালিক, ওই জায়গায় কিন্তু গেটম্যান ছিল না সে সময়। একদম বিজি একটা রাস্তা, গেটম্যান ছিল না। যাই হোক, তারপরে পরের দিন মাগরিবের পরে আমি দাঁড়ানো, নামাজের পরে দাঁড়ানো, ওই এশার নামাজ আজানের সময় হয়ে আসছে। রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রচুর গাড়ি চাপ। ট্রেন আসছে হুইসেল বাজিয়ে, পারফেক্টভাবে হুইসেল বাজিয়ে আসছে। এমন একটা অবস্থা হলো একদম হঠাৎ 4-5টা গাড়ি লাইনের উপরে, এর মধ্যে একটা রয়েছে আপনার একটা ফ্রিজ কোম্পানির অনেকগুলো ফ্রিজ নেওয়া গাড়িও। আমি বুঝতে পারছিলাম যে ওই যে ট্রেনের যে লোকো মাস্টার, তার ভেতরে কেমন কাজ করছিল। সে যে হর্ন চাপ দিয়ে ধরে রেখেছে, মানে সিচুয়েশন দেখলে বুঝতে পারবেন। আর গেটম্যান ছিল, কিন্তু গেটম্যান তার বাঁশি বাজিয়েও মানুষকে থামাতে পারেনি। গেট লাগিয়ে দেওয়ার পরও মানুষের গাড়ি উঠেছে, জানেন। এটা আমরা আর কি তর্স হয় না আমাদের, বোঝেন নেই। আমাদেরকে কৃমিতে কামড় দেয় বেশি। তো কৃমিতে কামড় দিলে শান্তিতে তো বসে থাকা যায় না, বুঝতে পেরেছেন? চুলকাতে হয়। তো তাদের চুলকানি একটু বেশি, তাদের তাড়াহুড়া বেশি, যাওয়া লাগবে। এই ঘটনাগুলো তখনই ঘটে যদি আপনি রেলের সামনে আসেন। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, রেলের সামনে আসলে আপনি একদম অস্থির হয়ে ওঠেন যে খুব তাড়াতাড়ি জায়গাটা আমাকে পার হতে হবে। কিন্তু আপনি কোনো ব্রিজে ওঠার জন্য এরকম অস্থিরতা করবেন না কখনো। আপনি শুধুমাত্র রেল গেটটার আশপাশ আপনাকে পার হওয়ার জন্য কেমন যেন আপনি অস্থির হয়ে ওঠেন। এটা খেয়াল করেছেন কখনো? কেন হয় আমি আজকে বলি। সেদিন যখন, এই যে দ্বিতীয় দিন রাতের কথা বলছি, আমি তাকিয়েছিলাম মেইন রোডের দিকে, ট্রেন লাইন আমার পেছনে, এবং হঠাৎ আমি টের পাই যে লাইনের উপরে কিছু অ্যাক্টিভিটি। ট্রেন আসছেও তো দূর থেকে বোঝা যায় যে সে হর্ন দিচ্ছে, কিন্তু লাইনের উপরে আমি একটা অ্যাক্টিভিটি টের পাই, কারণ আমার পিঠের পেছনের সাইড। আমি ঘোরার পরে আমি 4-5টা ছায়া সরতে দেখেছি শুধুমাত্র, কারণ ওইখানে আশপাশে মনে করুন জংলা টাইপের জায়গা রয়েছে প্রচুর, এবং আমি বেশ কয়েকটা ছায়া সরতে দেখেছি। তারপরে দেখলাম লাইনের উপরে গাড়িগুলো উঠলো, এবং এই ছায়া এই গাড়িগুলোর উপর দিয়ে গিয়েছে। তো মনে করুন যে আপনার গেটম্যান তার গলা ফাটিয়ে চিৎকার করেছে। মানুষ তো চেষ্টা করে গাড়িগুলো সরানোর, এবং গাড়িগুলো মনে করুন যে একটা গাড়ি আরেকটার সাথে লাগিয়ে, মানে নিজেরা অ্যাক্সিডেন্ট করে লাইন ক্লিয়ার করেছে।
ওই কয়েক সেকেন্ডে, 2 দিনের ঘটনা এটা পরপর। তো এখন আমি আসি, মানে এই ঘটনাটা কেন হয় যে আপনি রেল লাইনে আসলে আপনাকে কেন পার হতে হবে পাগলের মতো, মানে এত হুড়োহুড়ি হুট করে চলে আসে থেকে। আমি আগেই বলেছি যে আপনি ট্রেনের যে আসার যে মানে ট্রেনের যে গতিবেগ এটা আপনি ক্যালকুলেট করতে পারবেন না, কারণ আপনি ইউজ টু না। এই জন্য আপনি জানেন না যে ট্রেন 100 মিটারে কত সময়ের ভিতরে আসতে পারে, একটা গাড়ি 100 মিটারে কত সময় আসতে পারে, আর একটা রানিং ট্রেন 100 মিটারে কত সময় আসতে পারে সেটা আপনি বুঝতে পারবেন। কোনো কোনো সময় মনে হবে যে একই স্পিডে দুজন আসছে, কিন্তু তারপর আপনি ঠাওর করতে পারবেন না, কারণ এখানে দুইটা ঘটনা ঘটে। এক তো সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি যেটা আপনার কানের মধ্যে হিট করে সেটা আপনাকে ডিটারমাইন করতে দেয় না বা বুঝতে দেয় না যে আপনার সামনে কোন জিনিসটা রয়েছে। তো সাউন্ড আপনাকে বোঝাচ্ছে কিছু একটা আসছে হেভি, কিছু একটা আসছে হেভি কিন্তু অনেক দূরে। চোখ বলছে কাছে, সাউন্ড বলছে দূরে। আবার যদি সাউন্ড একদম হর্নের শব্দটা যদি একই টাইমে পায় তাহলে সাউন্ড আবার বলবে যে কাছে। এই 3, 4, 5 রকমের সিগন্যাল যখন আপনার ব্রেনে যায়, আপনার ব্রেন কনফিউজ হয় না? ওই যে স্লাইট মুভমেন্ট 3-4 সেকেন্ডের কনফিউশন, ব্যাস আপনার খতম। এটা হচ্ছে যদি সায়েন্টিফিক ব্যাখ্যা আপনি দেন। আর অসাধারণ ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে কি জানেন, দুনিয়াতে আমি জানি না, চাকা তো আবিষ্কার হয়েছে আগেই, কিন্তু আমার জানা মতে বা যদি আমার ভুল না হয়, মোটর কার আবিষ্কার হওয়ার আগে দুনিয়াতে আবিষ্কার হয়েছে ট্রেন, এবং ট্রেন সবার আগে দুনিয়াতে চলতে শুরু করে, যদি আমার ভুল না হয়। কারণ আমি দেখেছি রাজকে সবসময় ট্রেন পছন্দ করতে, আমি সবসময় দেখেছি আপনার ও সবসময় ট্রেনকে নিয়ে ফ্যাসিনেটেড টাইপের কথাবার্তা বলতো। ও সবসময় বলতো যে এই ট্রেনের পক্ষে সম্ভব সাউন্ড ব্যারিয়ার ব্রেক করা, মানে সে আমাকে এভাবে বলছে যে ট্রেনের পক্ষে সম্ভব সাউন্ড ব্যারিয়ারকে ব্রেক করা, কিন্তু তারা এটা করে না। ট্রেন ওর কাছে সব সময় একটা মানে হাইপার রিয়েলিস্টিক টাইপের মডেল মনে হতো ওর কাছে, রাসেল কাছে। কিন্তু আমি আমার নিজের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি হিসেবে বলি, রেল লাইন এমনিই ভালো না। রেল লাইনে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এবং এই অ্যাক্সিডেন্টগুলোর কারণে মনে করুন যে একে তো এখানে স্মৃতি ধরে রাখার মতো ঘটনা ঘটে যায়, তারপরে হচ্ছে যখন খারাপ ঘটনাগুলো ঘটতে থাকে আশপাশের জিনিসের ধীরে 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 আপনার কি বলে অ্যাটাচমেন্ট শুরু হয়। ধরুন এখানে আমি যে লাইনের কথা বলছি সেই লাইনে কাটা পড়ে কম করে হলেও কত 11 জন মানুষ মারা গিয়েছে গত 7-8 বছরে। ওই 11 জন মানুষের মধ্যে কে কোন জায়গায় মারা গিয়েছে আমি সেটা জানি, সেই স্মৃতিটা আমার ভেতরে তো রয়েছে। ঠিক তেমনি আশপাশের লোকজনও তো সেই স্মৃতি মনে রেখে দিয়েছে। যখন এতগুলো মানুষের স্মৃতি মনে আছে, তাহলে এই জায়গায় সেই স্মৃতিটা ধরে রাখবে না? মাটি কি সেই স্মৃতি ধরে রাখবে না? প্রত্যেকটা জড়বস্তু প্রাণ আছে, শুধু আমরা চোখে দেখি না। তো যেমন স্মৃতি ধরে রাখে, ঠিক তেমনি এই স্মৃতির পেছনে মনে করুন যে চারপাশে যে ধরনের রক্তগুলো ছিটে পড়ে, রক্ত ধুয়ে ফেলতে হয় কেন? কারণ তো রয়েছে, রক্ত তো একটা প্রাণ শক্তি। তো এই জিনিসটা অন্য নেগেটিভ ফোর্সকে টেনে নিয়ে আসে, নেগেটিভ এন্টিটিগুলোকে টেনে নিয়ে আসে, এবং রেল লাইনের আশপাশে নেগেটিভ এন্টিটি ভরপুর, নেগেটিভ এন্টিটি ভরপুর। তো এই নেগেটিভ এন্টিটি যখন দেখে রেল লাইনের পাশ দিয়ে রেল আসছে, এই ঘটনা তখনই ঘটে যখন মানুষ পাগল হয়ে যায় রাস্তা পার হওয়ার জন্য। কিন্তু এর আগে রেলটা আসার 1 মিনিট আগেও মানুষ এরকম করে না, কিন্তু রেলটা আসার টাইমেই ঘটনা শুরু হয়, এবং রেলটা চলে যাবার পরে দেখবেন আবার সব শান্ত। ওই যে 1 মিনিট 2 মিনিট সময়, এই সময়টার ভিতরে আপনি যে কেওসটা ফিল করেন যে আমাকে রেল লাইনটা পার হতে হবে, এটা ওরা করায়। আপনার ভেতরে তাড়না মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, আপনার ভেতরে না। আপনি তো গাড়িতে বসে আছেন, যিনি গাড়ি চালাচ্ছেন তার মাথায় কি ঢুকায় এটা তো আমরা বুঝি, যে রেল লাইন পার হতে পারলে জ্যাম আটকানো লাগবে না, এটা লাগবে না, ওইটা লাগবে না। কিন্তু আপনি রেল লাইন পার হতে গেলে দেখবেন যে সাধারণ গাড়ি রেল লাইন পার হতে পারে সহজে, কিন্তু সেই সময় রেল লাইন পার হতে গিয়ে গাড়ি কাত হয়, গাড়ি চিত হয়, গাড়ি ভার হয়, গাড়ি আজ্ঞায় না, গাড়ি আটকে যায়, গাড়ি স্টার্ট বন্ধ হচ্ছে, বিভিন্ন কাহিনী হয়, তারপরে অ্যাক্সিডেন্ট হয়। তো এই জন্য বলছি, রেল ব্যাপারটা আমাদের সামনে এখন পর্যন্ত পুরোপুরি পরিষ্কার না, এই জন্য রেলের গতিবেগ আমরা বুঝতে পারি না। আর এই রেল লাইনটা পার হওয়ার সময় যে এত কেওটিক কন্ডিশন তৈরি হয়, এই কেওটিক কন্ডিশন এই কারণেই তৈরি হয়,
আপনি আমরা কেউ স্টেবল না। বিশেষ করে আমরা যারা গাড়িগুলো চালাই, আমাদেরকে তো স্টেবল হতে হবে। আমরা নিয়ম নীতি তোয়াক্কা করি না। অন্য দেশে এরকম নিয়ম নীতি তোয়াক্কা মানুষজন করে না এরকম তো না, শুধু আমরা করি না, ইন্ডিয়ার লোকেরা করে না। আমি বার্মার খবর জানি না, কারণ সেখানে তো মোটামুটি সেন্সরশিপ করা। তো ইন্ডিয়ার, বাংলাদেশ, পাকিস্তান এরা কেউ নিয়ম নীতি কোনো কিছু তোয়াক্কা করে না। আমি শ্রীলঙ্কার খবর জানি না, এই জন্য বলতে পারছি না। সম্ভবত আমাদের ডিএনএতে সমস্যা রয়েছে নিয়ম না মানার। তো এটাই আর কি আমি আপনাদেরকে বলতে চাই, যখন আপনারা রেল লাইনটা পার হবেন বা রেল লাইনের আশপাশে থাকবেন, এই যে কনফিউশন তৈরিটা হয়, এই কনফিউশন তৈরি শিকার আপনিও হবেন আগামীতে। আপনি দেখবেন সাডেনলি কিছু কিছু ঘটনা ঘটতে শুরু করে যেটা কোনো ব্যাখ্যা নাই। ধরুন আপনি রিক্সায় রয়েছেন, রিক্সাটা উঠতে যে আবার পেছনের দিকে চলে যাচ্ছে, অথবা সামনের দিকে টানতে যাচ্ছেন তো সামনের দিকে যাচ্ছে না, তো পেছনের দিকে যাচ্ছে। পেছনের দিকে নিতে গেলে ওটা সামনের দিকে যায়। মানে ওই কেওটিক সিচুয়েশন 1-1.5 মিনিট ওরা অ্যাক্টিভ হয়ে সবাইকে যেভাবে পারে বাতাস লাগিয়ে পাগল করে দেয়। তো চেষ্টা করবেন, সব জায়গায় ঘটে না, কিছু কিছু জায়গায়, যে সমস্ত ক্রসিংয়ে মানুষজন মারা যায় বেশি, ওই সমস্ত ক্রসিংয়ে এই ঘটনাগুলো বেশি ঘটে। এবং আমি যে লাইনে কথা বলছি, 2-2টা ইনসিডেন্ট হওয়ার কথা, প্রায় হয়েই গিয়েছিল। এটা অবভিয়াসলি সেই এয়ারপোর্ট থেকে টঙ্গী লিঙ্কের মাঝখানে। তো এই দুটো সাবজেক্ট নিয়ে আমি এখন কথা বললাম। একটা হচ্ছে ট্রেনের ব্যাপার নিয়ে আপনাদেরকে জাস্ট আমি আমার মনের কথাটা আপনাদেরকে বললাম, যাতে একটু আপনারা সাবধান থাকেন। এবং আর ওইটার কথাও তো বললাম, কি জানি বলে আপনার যে টাকা চুরির ব্যাপারটা। পডকাস্টের অংশ আজকে আর বেশি বড় হবে না, কারণ আমি এখন যখন রেকর্ড করছি পডকাস্টটা, আর কিছুক্ষণ পরে ফজর আজান দিয়ে দিবে, মানে ঈদের রাত আর কি, মানে সকালবেলা তো ঈদ। তো আগে থেকে রেকর্ড করা রয়েছে ওই টাইম লাইনের ওই অংশটা আপনারা ওইভাবেই শুনতে পাবেন। মানে পডকাস্টের এই অংশ শেষ হওয়ার পরে সেটা অ্যাড করে ফেলবো। মানে পডকাস্টের এই অংশে, মানে এখন যে শেষ সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাই, সাবজেক্ট বলতে কি নিজের একটা অভিজ্ঞতাই ছোট্ট করে শোনাবো। মানে এটা একটা কমন ইস্যু, আমাদের দেশে এটা কমন একটা ইস্যু। এবং এই কমন ইস্যুটার ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি সেটা নিয়েও কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, আমি আমার দৃষ্টিতে যে অবস্থা দেখেছিলাম সেটা বলি আগে। তো এটা হচ্ছে শীতকাল, একদম শীতকাল, এবং সেই সময় আমি গ্রামে ছিলাম। ওই যে ছোট্ট, ওই যে পাটোয় দাদার সাথে ঘোরাফেরা করতাম ওই সময়, ছোট কই আর কি, ধামরাই এক হিসেবে, যাই হোক। তো তখন আমার আবার নিজের সমবয়সীদের সাথে চলাফেরার কোনো স্বভাব ছিল না। আমি সবসময় বড়দের সাথে চলাফেরা করতাম এবং খেলতাম বড়দের সাথে, যে ক্রিকেট খেলাটা। তো এই জন্য সবাই বলতো যে আমি খারাপ, গ্রামে গঞ্জে যেরকম মানুষজন বলে আর কি। তো ওইটা হচ্ছে আপনার শীতকাল, এবং শীতকালে একটা কমন রান্না হতো গ্রামে, শিম আলুর তরকারি। ঠিক আছে, আপনি গ্রামে হাঁটতে গেলেই কোনো না কোনো বাড়ি থেকে আপনি এটা ঘ্রাণ পাবেনই, রাস্তা দিয়ে হাঁটলে। তো আমি আপনার চরে ক্রিকেট খেলছিলাম। তো চরে ক্রিকেট খেলার পরে ওই যে বললাম না, গ্রামে গঞ্জে অথবা চরে যদি আপনি থাকেন, অন্ধকার হয়ে গেছে অথবা মাগরিব পার হয়ে গেছে, টের পাবেন না, যেহেতু খোলা স্পেস, আলো তখন থাকে। এবং কুয়াশা পড়ে গিয়েছিল, শীতকাল, কুয়াশা পড়ে গিয়েছিল। কুয়াশাটা একেবারে নেমে এসছে, প্রায় মাথা স্পর্শ করছে, মানে নামছে মাত্র, এরকম একটা অবস্থা। তখন আমি নিজের বাড়ির দিকে আসতে শুরু করি, এবং নিজের বাড়ির দিকে আসার পথে একটা দোকানপাটের সামনে দেখলাম 2-1 মানুষ হুড়োহুড়ি করে আমাদের বাড়ির রাস্তার দিকে এগোচ্ছে। তো আমি আসলে মানুষকে ওই আমলেও জিজ্ঞেস করতাম না ঘটনা কি, এখনও জিজ্ঞেস করি না ঘটনা কি, মানে আমার স্বভাব নেই কোনো কিছু মতো নাক ঠোকানোর। তো যে যার মতো দৌড়ায়, মানে একজন আবার আমার পেছন থেকে দৌড় দিয়ে এসে আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলছিল, কিরে তুই মানে এখন এখানে কেন? আমি বললাম কেন, কি ঘটনা কি? বলে যে তোদের বাড়ির পাশে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? মানে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, পানিতে পড়ে মারা গেছে বাচ্চাটা। তো এখন আমি আসলাম, মানে এতক্ষণ পর্যন্ত যে পরিবেশটা, যে বললাম না যে শিমালা তরকারির যে ঘ্রাণ, এটা একটা মানে অন্যরকম। আবার আমি ক্লান্ত মানুষ, হেঁটে যাচ্ছি, গ্রামের পরিবেশ,
হঠাৎ যখন এই কথাটা শুনলাম না, তো এমনও না যে আমার যাওয়া দরকার, আবার এমনও না যে আমার না যাওয়া উচিত, মানে ব্যাপারটা এরকম, মানে কনফিউজড আমি। তারপর আমি আমার নিজের বাড়িতেই যাই, আমি আর সেখানে যাইনি। তো যাওয়ার পর দেখলাম যে আমার মাও বাড়িতে নেই, তিনিও আর কি ওই যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে গেছে। তো আমি আমার মতো করে পুকুর ঘাটে নামলাম। আমাদের ঘাটটা আবার সুন্দর করে বাঁধানো, তো ওই পুকুর ঘাটে নামলাম, বাঁশ দিয়ে বাঁধানো ছিল আর কি, তখন বাঁশ এবং কাঠ দিয়ে সুন্দর করে বাঁধানো। তো নামলাম, পরে দেখলাম যে আমরা যে পুকুর, একটা পুকুরকে প্রায় 5টা জায়গা, পাঁচটার মতো পুকুর পাড় রয়েছে, মানে 5 গৃহস্থ আর কি সেটাই ব্যবহার করে, পুকুরটা বড়। তা আমার নাক বরাবর আমার থেকে 50 মিটার দূরে যে ঘাটটা পড়ছে আমার চোখের সামনে, ওইটা হচ্ছে আপনার গাছ ফেলে তৈরি করা ঘাট। ওইখানেই নাকি বাচ্চাটার লাশ পাওয়া গিয়েছে, কারণ মানুষজনের জড়ো মানুষজনের জটলাটা ওইখানেই। এই এখন তো অন্ধকার নেমে এসছে, ওই জটলাটা দেখে বুঝতে পারলাম। তো স্বাভাবিকভাবেই আমি আমার ঘরে, মা আসলো, মার কাছ থেকে শুনলাম বাচ্চা খেলছিল, স্বাভাবিকভাবে বাচ্চা খেলছিল। বাচ্চার বয়স ওইটাই যে বয়সে বাচ্চারা হাঁটতে পারে এবং দু একটা কথা বলতে পারে সুন্দরভাবে, কিন্তু হাঁটতে পারে। ওইদিকে সে কিভাবে গিয়েছে এটা মাও বলতে পারছে না, কারণ মানে ঘর থেকে যাতে বাচ্চা বের হতে না পারে ওই ব্যবস্থা করে রাখা হয় গেটে। এখন বাচ্চা কিন্তু ক্লাইম্ব করতে জানে না, বাচ্চারা কিন্তু সেটা ক্লাইম্ব করে যে বের হবে এটা কিন্তু সম্ভব নয় ওই ধরনের বাচ্চার পক্ষে। এবং গেট কিন্তু ওইভাবে লাগানো, মানে গেটটা তো বড়, কিন্তু কতগুলো কাঠের যে বেড়া হয় বা যেটাই হোক, ওই যে তারা একেবারে সিল করে রাখে, মানে পেরেক দিয়ে মেরে রাখে বাচ্চা যাতে ঘরেই থাকে। তো ওইটার হাইট হবে কি বাচ্চার মাথার উপরে এতখানি। তো তারা সেটা কষ্ট করে হলো মানে ম্যানেজ করতো এবং গেট লক করার মতো করে সেটাকে ব্যবহার করতো। বাচ্চার পক্ষেও যে গেট খুলে সেটা বের হয়ে গেছে এটাও সম্ভব না, কারণ তারা দেখলো কি, মানে ঘরের মধ্যে ঢুকে তারা দেখেছিল যে বাচ্চা ঘরে নেই। তো যখন বাচ্চা ঘরে নেই, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তো পরে মানুষ আগেই আইডিয়া করলো যে আগে পানির দিকে দৌড় দেয়। তো পানির দিকে দৌড় দিল। তো পানির দিকে দৌড় দিয়ে পরে দেখলো যে বাচ্চা উপরে পড়ে আছে, এবং সেই জায়গার মধ্যে বাচ্চা পড়ে আছে যেইখানে বাচ্চার মানে যেখানে মানে মাটি এবং পানির গভীরতা 1 হাত না। আপনি নামলে হয়তো আপনার গোড়ালির উপরে পানিটা আসবে, সেইখানে বাচ্চাটা ডেড। মানে বাচ্চাটা উপর থেকে পড়ুক বা যেটাই হোক, মানে অবস্থাটা এরকম যে বাচ্চার মাথাটা নিচের দিকে আর কি একটু, বাকি বডিটা উপরের দিকে ফ্লোট করছে। এখন আমাদের যে গৃহস্থ ঘরে এই ঘটনাটা ঘটেছে, তাদের গৃহস্থ ঘর থেকে তাদের টয়লেটটা যেইখানে, টয়লেট থেকে কিছুটা দূরে একটা বাঁশঝাড় রয়েছে, বড় ধরনের বাঁশঝাড়। এবং আমিও প্রায় শুনতাম, আমার মাও বলতো, এবং আমিও প্রায় শুনতাম ওই বাঁশঝাড় থেকে অদ্ভুত শব্দ আসতো, ওই যে সুপারি গাছের বাইল মাটির মধ্যে বাড়ি মানে যেরকম শব্দ হয় এরকম শব্দ। তো তখন মানুষজন বলতো যে শব্দ তেনারা করে বা তারা করে, এবং ওই ওই ওদিক দিয়ে মানুষজন আসা যাওয়া করেও না। এমনি হাঁটার পথ রয়েছে ছোট্ট, 1 ফিট চওড়া একটা পথ রয়েছে, গাছগুলোর ফাঁক দিয়ে যাওয়া যায়, কিন্তু ওদিক দিয়ে মানুষজন তেমন বেশি সন্ধ্যার সময় আসা যাওয়া করতো না। আর যদি কেউ গরু ছাগল কোনো রকম নিয়ে যাওয়ার চেষ্টা করতো নিয়ে যেতে পারতো না, মানে জায়গার নামে বদনাম আছে। এখন তো আমি ওই ঘাটে থাকা অবস্থা দেখছি যে ওই মা যার বাচ্চা মারা গিয়েছে তিনি তো যেরকম আর কি হয় এরকম, তিনি শুধু বলছিলেন যে মানে আমার বাচ্চা খায় গেলি, এটা করলি ওটা করলি, এত কিছু, মানে যেভাবে কথাবার্তা বলে আর কি তারা কষ্টে থাকা অবস্থায়। তো এটা একটা কমন সমস্যা কিন্তু, যে বাচ্চারা মনে করুন যে আপনার পানিতে পড়ে মারা যায়, বাচ্চাদের তো সে কন্ট্রোলই নেই, সে তো জানে না যে সে কোথায় যাচ্ছে, কি কি আসে বিষয়। এখন গ্রামে কিন্তু বাচ্চাদেরকে প্রোটেক্ট করে রাখা হয়, আবার অনেক সময় কিছু মা থাকেন বা কিছু বাবা থাকেন, তারা বাচ্চাকে এমনভাবে ছেড়েই রাখেন আসলে তাদের নিজেদেরও দায়ভার থাকে। কিন্তু এইখানে কিন্তু এরকম না যে বাবা মার কোনো দায়ভার, ওইটা কিন্তু টপকানো সম্ভব না। বাচ্চা তো ওইটা ক্লাইম্ব করতে পারবে না, যেটা দিয়ে মানে দরজাটাকে বেড়া দিয়ে আটকানো এক হিসাবে, ওইটা বাচ্চা ক্লাইম্ব করতে পারবে না। তাহলে বাচ্চাকে কেউ হয়তো কোলে নিয়ে রেখে দিয়ে গিয়েছিল বাইরে, অথবা মরণ তাকে ডাক দিয়ে নিয়ে গেছে।
এবং মরণ কোন স্রোতে এসছে, এটাই হলো যে কথা গ্রামের মানুষের। মানে তাদের কথা হচ্ছে মরণ একটা স্রোত নিয়ে আসছে এবং ওই স্রোত নিয়ে ওকে তুলে নিয়ে ওই পানির মধ্যে নিয়ে ফেলে দিছে, এটা হচ্ছে তাদের কথা। তো পরের দিন আমি ঘুম থেকে উঠলাম, স্বাভাবিকভাবেই আমাকে মানুষজন জমিদার বলতো, কারণ গ্রামে সবাই 6টা বাজে ঘুম থেকে উঠতো। আর আমার রুটিন ছিল কি জানেন, তো গ্রামে তো টেলিভিশন অ্যাভেলেবেল না, ছোট্ট একটা টেলিভিশন ছিল, এখনকার স্মার্টফোনে যতখানি সাইজ, সাদা কালো একটা ছোট্ট টেলিভিশন ছিল যেটা ব্যাটারিতে চলতো। তো ওই হয় খেলা দেখলে দেখলাম, না দেখলে নাই, এবং ওই ব্যাটারি চার্জ করে আনা অনেক ঝামেলার কাজ, তাই চার্জ টিকিয়ে রাখার দরকার। তো মনে করুন যে খেলা দেখার একটা আশা থাকে, এই জন্য আর কি অত বেশি ব্যবহার করতাম না আমি তখন। তো আমার তখন রাত কাটতো, বা রাতের ওই সময়টুকু, সন্ধ্যার পরে যেহেতু সবাই খেয়ে ফেলতো, তো রাতের ওই সময়টুকু ঘুমানোর আগ পর্যন্ত আমি পেপার পড়তাম, যার কারণে আমার মানুষজন ঘুমায় হয়তো 7টা বাজে শীতের সময়, মানে শীতের রাতে আর কি 7টায় হয়তো ঘুমায়, আর আমি ঘুমাতাম 10টায়। কারণ ওই যে আমি পড়ছি বসে বসে পেপার, একটা কোনো বাদ দিতাম না, শুধু বিজ্ঞাপনের সেকশন বাদ যেত। তারপরে বিজ্ঞাপনের সেকশন একটু দেখতাম যে মানে বিজ্ঞাপনগুলো কিসের। তখন আমি ভাবতাম এই যে এত এত সহজ সহজ চাকরি মানুষ ওগুলো করে না কেন, কিন্তু এখন বুঝি যে ওগুলো ছিল ভুয়া, মানে মানুষকে ফাঁদে ফেলার জন্য তো কিছু কিছু অ্যাড দেওয়া হয়। তো যখন সকালবেলা উঠলাম, গ্রামে যে একটা ঘটনা ঘটে গেছে এইটা আমি জানি না। ওই যে বললাম না জমিদার বলতে আমাকে 10টা বাজে উঠেছে জানেন, আর শীতের রাত, তো শীত, পরদিন তো সকালবেলা স্বাভাবিকভাবে মেঘলা। সকালবেলা ওই 8টা বা 7:30টার দিকে তাদের বাড়িতে বাইরে থেকে একজন কবিরাজ আসে। তো ওই কবিরাজ আসে এবং ওই কবিরাজ বাটি চালান দেয়। কীভাবে বাটি চালান দেয় সেটা আমি জানি না, কিন্তু বাটি চালান দেয় এই জন্য, মানে দেখার জন্য যে আপনার এই বাচ্চার সাথে এটা হলো কিভাবে। আমি জানি না এটা তারা কিভাবে করে। তো যখন বাটি চালান দিল, বাটি নড়ে, নড়ে একেবারে বাটি ওই পর্যন্ত যায়, মানে তাদের তো ঘরের দুয়ার দুইটা দুইটা দুয়ারই কিন্তু ওইভাবে লক করা, মানে দুয়ার খোলা কিন্তু বাচ্চা যাতে বের হতে না পারে সেইভাবে সিস্টেম করে লক করা। তো ওই লকের পাশে, যেই লকের পাশে বাচ্চাটাকে আন্দাজ করা হয়, মানে ওদিক থেকে কিন্তু বাচ্চাটা নেমে গেছে বা যাই হোক, ওই দিক থেকে কিন্তু ওই ঘাটটা কাছে, ঠিক ওই জায়গায় যে থেমে যায়, মানে বাচ্চা কিন্তু ক্লাইম্ব করে গেছে, ব্যাপারটা এরকমও না, মানে বোঝাচ্ছে আর কি বাড়িটা ওইখানেই থেমে যায়। এখন গ্রামের লোকজন যখন দেখলো যে বাটি ওইখানে থেমে যায়, তখন কবিরাজ বলল তাহলে এটা ঠিক মরণ আইসা ওটা কোলে করে নিয়ে চলে গেছে। এটা একটা কথা, মরণ আইসা কোলে করে নিয়ে চলে গেছে, কেমন অদ্ভুত লাগে না কথাটা শুনতে। তো 8টার দিকে হয় কি, যখন কবিরাজ চলে যাবে ওই সময়ে এই যে বাঁশ বাগান যেটা বা বাঁশঝাড় যেটা, এটার মধ্যে না, এটা দেখে মানুষজন দেখে এটা বাঁশঝাড়ের বাঁশগুলো নড়াচড়া করছে, যেমন আপনি প্রচণ্ড ঝড়ে বাঁশঝাড় নড়াচড়া করে, এখন বাঁশঝাড় এমনভাবে নড়াচড়া করছে একটা শব্দ তৈরি হচ্ছে সেই সাথে, মানে সেই সাথে একটা শব্দ তৈরি হচ্ছে ওই বাঁশঝাড় নড়াচড়া করার কারণে। তো কবিরাজও আসলো, কবিরাজও সেখান থেকে দূর থেকে বলতে, কবিরাজের কাছ থেকে ওই বাঁশঝাড়ের দূরত্ব 50-60 মিটার। বাঁশঝাড়ের বাঁশগুলো যে নড়ছে এটা আমার মাও দেখেছিল আমাদের বাড়িতে থেকে। আমার মা কিন্তু জানতো যে ওদের বাসায় কবিরাজ আসবে, কি করবে না করবো, তো আমার মার তো দেখা দরকার নেই, স্বাভাবিকভাবে আমার মাও জানে গ্রামের মানুষ কীরকম। কিন্তু আমার মা তো মনে করেছে হয়তো কেউ বাঁশঝাড়ে উঠেছে অথবা বাতাসের দোলা দিয়েছে, কিন্তু কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, বাঁশঝাড় তো ভালোভাবে নড়াচড়া করলো কিছুক্ষণ। কিন্তু শব্দটা এরকম ছিল যে, মানে শব্দটা কেমন, মানুষজন আর কি যারা শব্দটা শুনেছে তারা সবাই বোঝাচ্ছিল যে শব্দটা বাচ্চার কান্নার মতো, যে বাচ্চার কান্নার মতো শব্দ নাকি তারা শুনতে পেয়েছিল। তারপরে আর কোনো ঘটনা কিন্তু আর ঘটেনি, মানে এগুলো আমার মা শুনেছে, আমি আমার মার কাছ থেকে শুনেছি, মানে এগুলো কিন্তু সকালের কথা, মানে মেঘলা সকালের কথা, এরপরে আর কোনো ঘটনা ঘটেনি। তো ওই যে কমন সমস্যাটা হচ্ছে যে বললাম না যে আমাদের বাচ্চাদের এরকম দুর্ঘটনা ঘটে।
আমি আপনাদেরকে একটা কথা বলি, বাচ্চাদের পেছনে সবসময় শয়তান লেগে থাকে, জানেন? মানে আপনার জীবনেও শয়তান লেগে থাকবে, বাচ্চাদের পেছনেও লেগে থাকবে। কারণ বাচ্চারা হচ্ছে মানে মন ভুলে যে কোনো কিছু করা সহজ। এমনকি মানুষ যখন কোনো বাচ্চাকে খুন করে ফেলে, সে কেন খুন করে ফেলতে পারে জানেন? ওই যে একটা মুরগি বা একটা বিড়াল বা একটা কুকুরকে মারতে মারতে তাদের কাছে ওটা সহজ মনে হয়, তো একটা শিশু বাচ্চাকে মারও তাদের কাছে ঠিক কঠিন মনে হয় না। ঠিক তেমনি এই যে এন্টিটি যারা এগুলো করে, এরা এগুলো সবসময় করতে পারে না, কিন্তু পারে, জানেন? ওরা প্রায়ই চেষ্টা করে, দেখবেন যে আপনার বাচ্চারা হয়তো এদিক ওদিক একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। অ্যাবনর্মাল বিহেভিয়ার করে বলতে হয়তো তারা কাউকে দেখে যেটা আপনি দেখছেন না। তো বাচ্চাদেরকে ডাকে, বাচ্চাদেরকে গুনগুন করে ডাকে, এটা করে ডাকে। অবাক করার বিষয় হচ্ছে যে ওই ঘর থেকে বাচ্চা বের হলো কিভাবে? তারা তো একেবারে সুন্দর করে সেটাকে লক করে রেখেছিল। আমার যেটা ধারণা যে ওইখানে একটা ঘটনাই ঘটতে পারে, তা হলো ওই বাচ্চাকে কেউ হয়তো কোলে নিয়েছিল এবং কোলে নিয়ে রাখতে যেয়ে হয়তো ভুলে খেয়াল করেনি যে সে ঘরের ভেতরে রাখেনি, ঘরের বাইরে রেখেছিল। এবং ঘরের বাইরে রাখার কারণে হয় বাচ্চা সেইখানে হাঁটতে হাঁটতে যে পড়ে যায়, আর নয়তো এন্টিটি সুযোগ পেয়ে গেল। কারণ এখানে তো বোঝা যায় যে এন্টিটি অ্যাভেলেবেল বাসারে। তো এন্টিটি তখন সেই সুযোগটা পেয়ে আর কি বাচ্চাটাকে ওইদিকে নিয়ে যে পানিতে ফেলে দেয়। মানে আমার কথা হচ্ছে কি, যে লক করার যে সিস্টেমটা, সেখান থেকে বাচ্চাটাকে এন্টিটি সরাতে পারতো না আসলে। কারণ একটা বাচ্চা বা একটা মানুষকে ক্যারি করতে অনেক শক্তির প্রয়োজন। এন্টিটি হুটহাট সেই শক্তি ম্যানেজ করতে পারবে না। বাতাস আপনাকে ধাক্কা দিয়ে সরাতে পারবে, কিন্তু বাতাস কি আপনাকে কোলে তুলতে পারবে? পারবে না। আপনার ওজনের উপর নির্ভর করে এবং আপনার শারীরিক গঠনের উপর নির্ভর করে বাতাস আপনাকে ধাক্কা দিতে পারবে কিনা। তো বাচ্চাদের ক্ষেত্রেও তো এরকমই, যে যত জোরেই বাতাস আপনি দেন না কেন, বাচ্চা কি পড়ে যাবে নাকি বা উড়ে যাবে নাকি? এরকম তো না। তা আমার মনে হয় এইটাই, যে এনটিটি তো সবসময় নজর রাখতে। কারণ ওই যে বললাম, তাদের ওই পেছনের দুয়ার, যে দুয়ার থেকেই ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা যেই দিকে দরজার এরিয়া থেকেই ঘটনাটা ঘটেছে, ওই 50-60 মিটার দূরে এসে বাস যায়। তো সুতরাং সেই এনটিটি নজর রাখতেই পারে বাচ্চার উপরে, এবং তাদের কোন নজর তো খুব খারাপ। তো যখনই দেখেছে হয়তো যদি কেউ, বাচ্চারাও মিস্টেকেনলি কোলে নিতে পারে, নিয়ে হয়তো ভেতরে রাখেনি, বাইরে রেখেছিল, তো ওই সুযোগে সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। তো এই ঘটনাটা ওরা ঘটায়। বাচ্চাদেরকে একা ছাড়বেন না, আপনি ঝুনঝুনি লাগান বা যাই লাগান, বাচ্চাদেরকে একা ছাড়বেন না। আর আমাদের পোলাপান এভাবেই ছেড়া রাখছি, এভাবেই বড় হয়েছে, এইটা কথা হইতে পারে না। বিপদ আসার পরে না বুঝতে পারে মানুষ যে, কারণ আমার জিনিস চলে গিয়েছে, এটা আসবে না কোনোদিন ফেরত। তো বাচ্চাদেরকে আর কি এভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, যদি সুযোগ পায় আর কি সে পানির দিক পর্যন্ত নিয়ে যায়। এরকম অহরহ ঘটনা আছে। তো আমি আপনাদেরকে আর কি বললাম, যদি এরকম হয়, বাচ্চাদেরকে সবসময় দৌড় করে ঝাড়ফুঁক দিবেন এবং বাচ্চাদের উপরে নজর রাখবেন। আপনি দুর্ঘটনা ঠেকাতে পারবেন না, ঠিক আছে? তো আপনি সেফটি এনশিওর করে রাখতে পারেন। তারা সেফটি এনশিওর করে রেখেছিল, কিন্তু আমি শিওর কোনো বাচ্চাই হয়তো তাকে কোলে নিয়েছিল। বাচ্চারা তো শিশু বাচ্চাদেরকেও কোলে নেয়, একটু বড় বড় মেয়ে বা ছেলেরা। তো ওরা হয়তো কোলে ছিল এবং রাখতে যেয়েই হয়তো ওরা ভুলটা করেছে, ওই গেটের সীমানা বাইরে রেখেছিল, মানে ঘরের ভেতর রাখিনি, হয়তো বলে বাইরে রেখে দিয়ে গেছিল। তারপরে যা ঘটনা তাই ঘটে আর কি। তো এই একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম। এবং আজ ঈদের সকাল আর কি, এখন মাঝখানে একটু ব্রেক ছিল, অনেক সময় টানা কথা বলতে পারিনি। আজানও দিচ্ছে এখন, আজানের সময় কথা বলা অনুচিত। তো আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর এখন সরাসরি ফাইলটা অ্যাটাচ করে দিব। ওই ফাইলটা আগে রেকর্ড করা, সেটা হচ্ছে রেভারেন্ড যার কাছে সিক্রেটটা রয়েছে, ওই ফাইলটা এখন অ্যাটাচ করে দিচ্ছি। আর আমি বিদায় নিচ্ছি। এবং বিদায় নেবার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমাদের গ্রুপে ফয়সাল ভাই আমাদেরকে একটা সাবজেক্ট
মানে সাজেস্ট করেছিলেন, এবং এই সাবজেক্টের ব্যাপারে আরও আগে থেকে আমার মাথার মধ্যে ছিল, কারণ আমি ওই সাবজেক্টটাকে নিয়ে স্টাডি করছিলাম ভালো মতো। দিয়াতলভ পাস, বা যেটাকে ডেভিলস পাস বলে আর কি। তো ওইখানে হাইকারদের মৃত্যু হয়েছিল খুবই মর্মান্তিকভাবে। তো ওইটা নিয়ে আমার নিজেরও সন্দেহ ছিল, সেটা নিয়ে কাজ করছিলাম টুকটাক। কিন্তু ফয়সাল ভাই সেটা আবার আমাকে মনে করিয়ে দিয়েছেন। মাঝখান দিয়ে তো 2-3 মাস কোনো কিছুই করি নাই। তো আগের কিছু রিসার্চ রয়েছে, সেই রিসার্চের সাথে বাকি সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে একটা পর্ব আমরা করব, সেটা হচ্ছে দিয়াতলভ পাসের উপরে, অর্থাৎ ডেভিলস পাস। ওইখানে কয়েকজন হাইকারের কিন্তু মর্মান্তিক মৃত্যু হয়েছিল, যেটা কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো কিছু নাই। তো আমি আপনাদেরকে সেটা শোনাবো ইনশাল্লাহ। আর যেটাই আসুক না কেন সাবজেক্ট, আপনারা দয়া করে সাবজেক্ট আমাকে সাজেস্ট করতে থাকবেন, কারণ চ্যানেল আপনার, কন্টেন্ট আপনার, সব কিছু আপনাদের। আমার কাজ আপনাদেরকে শোনানোর। আমি জাহিদ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর এখন শুরু হয়ে যাবে টাইম লাইন মেনটেন করে রেভরেনের ঘটনাটা। এখন মৃত্যুর ভয় হচ্ছে সবচেয়ে আসল ভয়। আমরা সবসময় আতঙ্কিত থাকি কিন্তু মৃত্যুর ভয়ে। যে সময় আমরা আতঙ্কিত থাকি না সেই সময় আমরা মৃত্যুকে ভুলে যাই, কিন্তু মৃত্যু আমাদের চারপাশে বিরাজমান। ওই সময়গুলো তো এই অবস্থায় ছিল আমার। 24 ঘন্টা যতক্ষণ জেগে আছি, যতক্ষণ পর্যন্ত ঘুমাই, স্বপ্নে, সব জায়গায় আমি আতঙ্কে শুধুমাত্র দৌড় দিয়েছি, আর কিচ্ছু না। সাহায্যের কোনো রাস্তা ছিল না, কোনো দিকে তাকিয়ে কিছু দেখতেও পাচ্ছি না। বারবার দিগন্ত তারাকে বলে যাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, স্বার্থপরের মতো এসে বারবার বলে যাচ্ছিল, আমি আছি তোমার সাথে। আবার আমি সাহেবের কথা মনে পড়ছিল, দূরে পাঠিয়ে কি বড় কোনো ভুল করলাম কিনা। ওই সময়টা তাকে দূরে রেখে মনে তো হয়েছিল ঠিক কাজ করেছি, কিন্তু আবার মনে হয় যে না, আমার নিজের পিঠ বাঁচানো আসলে জরুরি। মানুষ বিপদে পড়লে স্বার্থপর হয়ে যেতে পারে যদি বিপদ নিজের উপরে আসে। আজকে যদি কেউ আমাকে বলে তোমাকে আমি এখন মেরে ফেলবো, তুমি বাঁচতে পারো শুধু একটা উপায়ে, সেটা হচ্ছে দিগন্ত তারাকে যদি আমি মেরে ফেলি, তখন আমি সেটা হ্যাঁ বলবই। মৃত্যু এক অজানা ভয়, যার সম্মুখীন মানুষ তখনই হয় যখন সে আসে। ওই ভয়ে আমিও ভীত, কিন্তু আমি ওই মানুষ যে বুঝতে পারলো যখনই এই ব্ল্যাক লিকুইডটা যেই কোনোভাবে রাজের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, এবং রাজ যখন তার নিজের সিল একেবারে চারপাশ থেকে খুঁজে বের করার জন্য যখন একদম পাগল হয়ে গিয়েছিল, তখন আমার কেন জানি মনে হলো এই রাজ হয়তো আমাকে সেফ রাখতে পারে। এখন তাকে নিজের হাতে রাখা বা নিজের কাছে বা নিজের আশপাশে রাখা, যেটাই হোক, এটা করার জন্য রাস্তার কোনটা? রাস্তা একটা ছিল, ওই যে সেলের একটা কোনা, একটা টুকরো। এটা রাজ জানতো যে ওই সেলের টুকরোটা আমার কাছে, কিন্তু সে আমার কাছ থেকে সেটা নিতে পারেনি, কারণ এটা এমন এক জায়গায় রেখেছি কেউ আমাকে খুন করলেও নিতে পারবে না। আমাকে খুন করে, আমাকে টুকরো টুকরো করে আমাকে পিষে ফেললেও নিতে পারবে না। ওই সেলের একটা পার্ট হয়ে গিয়েছি সম্পূর্ণ আল্লাহর হুকুমে। আমি জানি না সেই দিন আমার মাথার মধ্যে এটা কিভাবে আসলো। হুট করে মনে হয়েছিল একমাত্র রাস্তা, এই যত কিছু সামনে আসে, এই যত কিছু হয়, এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। তারপরে একের পর এক দুর্ঘটনা, শুধুমাত্র, আর কিচ্ছু না। সেই দিন যখন রাজ আমার ঘরে ঢুকে এবং আমাকে যখন ধমকায়, এরপরে ব্ল্যাক লিকুইড যখন আমাকে বুঝিয়ে দেয় যে আমার কপালে শনির উপরে শনি আছে, আমি আতঙ্কিত মানুষ ওই দিন আসলেই
পাগলের মতো এদিক ওদিক ছুটেছি, কারণ ওই দিন ভয়টা আমার ভেতরে এমনভাবে ঢুকেছিল, এমন একটা দিন। আমি এক রাস্তা দিয়ে যাচ্ছি, অপর রাস্তা দিয়ে ফিরে আসছি, আবার আরেক রাস্তা দিয়ে ঘুরে আবার একই জায়গায় বারবার আসছি। কেন করছিলাম আমি জানি না। আমার মনে হচ্ছিল যে আমি যেদিকেই যাই না কেন আল্লাহ তো আমাকে দেখবে, যে আমি পাগল হয়ে গেছি। তাই আমি এদিক ওদিক ছোটাছুটি করছিলাম শুধুমাত্র। শেষমেশ আমি মসজিদে ঢোকার পরে আমার স্পষ্ট মনে আছে মাগরিবের নামাজের সময় কি হয়েছে কিচ্ছু মনেই নেই, শুধুমাত্র মনে আছে মানুষকে দেখে রুকু সেজদা করেছি, কি বলেছি নিজেরও মনে নেই। ওই একটা পর্যায়ে যখন মসজিদ একদম ফাঁকা, লাইট একটা জ্বলছে, তখন আমার হালকা ঘোর চলে আসে, ঘোর। এবং ওই ঘরে আমি দেখতে পাই আমি এমন একটা জায়গায়, যে জায়গাটা মাটির উপর থেকে নিচে, অর্থাৎ মানে মাটির নিচে যদি কোনো আন্ডারগ্রাউন্ড থাকে, মানে মাটির তৈরি ঘর, মাটি খোদাই করেই তৈরি করা, এরকম একটা জায়গায় আমি ঢুকেছি। একটা সরু জায়গা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এরপরে আমি এমন একজন লোককে আমার বাম হাত দিয়ে চেপে ধরে রেখেছি ওয়ালের উপরে, যে লোকটাকে আমি কোথাও যেন দেখেছি। যখন আমার ঘোরটা কেটে যায়, হিসাব মেলানোর চেষ্টা করি, কারণ আমি ঘোরে দেখি বা স্বপ্ন দেখি, কোনটা আমার হ্যালুসিনেশন, কোনটা আমার আসল স্বপ্ন সেটা আমি বুঝি। ওই ঘোরটা দেখার পরে, ওই ঘোরে আমি যাকে দেখেছিলাম সে হচ্ছে সেই ব্যক্তি, মনে পড়ে আপনাদের? সেই ব্যক্তি, ওই যে আমি নিচে নেমেছিলাম রাসের কথা অনুযায়ী, নিচে মাটির নিচে একটা জমিদার বাড়ির মতো এলাকা, রাজবাড়ির মতো এলাকা, মাটির নিচে যাওয়ার রাস্তা। ওই সুড়ঙ্গ দিয়ে যে একটা বিশাল হলের মতো ছিল, যে হলের মাঝখানে ছিল পানির একটা তালাব, মানে একটা ছোট্ট ডোবার মতো, কিন্তু সে পানিটা পরিষ্কার, চারপাশে আগুন দিয়ে তৈরি করা আলো। মনে পড়ে আপনাদের? রাস সেইখানে এসেছিল। আমার মনে পড়লো, আমি তাকিয়ে দেখলাম সেই বুড়ো লোকটা, সেই বয়স্ক লোকটা, যার বয়স কত আমি জানি না, কিন্তু মনে পড়ে সে কিন্তু মানুষ, সে কিন্তু মানুষ। ঘরে আমি যখনই তাকে দেখলাম তখনই আমি বুঝতে পারলাম যে আমার হাতে আল্লাহ একটা রাস্তা হয়তো দিয়েছেন। মাথার মধ্যে কিন্তু এটা ছিল না যে সে মানুষ, তখনও ছিল না। মানে মাথাটা এত বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল আমার। ঘর থেকে বিদায় নিই, বাড়ি থেকে বিদায় নিয়ে আমি ছুটে যাই একদম সেইখানে। ঘন্টাখানেক লাগে, সরাসরি তো যেতে পারি না, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি সেই জায়গাটা রাতেবেলা যেতে পারিনি। পরের দিন সকালে চেষ্টা করলাম, কিন্তু দুই একজন লোককে আশপাশের এলাকায় ঘুরতে দেখে আমি আর সেদিকে যাইনি। প্ল্যান হচ্ছে অন্ধকার হওয়ার পরে নিজেকে যতটুকু পারি সেফ রেখে আমি ওইখানে যাব, এবং অন্ধকার নামার পরে আমি ঠিক ওই জায়গাটায় যাই। কিন্তু আজকে আবার জায়গাটা কেমন যেন অচেনা, এবং মনে হচ্ছে যে যে ফাঁকা জায়গাটা দিয়ে নিচের দিকে নেমেছিলাম, আজকে কেন জানি মনে হচ্ছে ওই জায়গা দিয়ে যদি আমি নিচে নামি, ওইখানে ঘর নাও থাকতে পারে, হতে পারে ওইখানে ওই পুরো ঘর ভর্তি পানি। আমি নিচে লাফ দিলাম, এরপর আমি পানির ভিতরে পড়ে গেলাম। আবার মনে হচ্ছিল সেখানে হয়তো সাপ থাকতে পারে, সাপ। আবার মনে হচ্ছিল হয়তো সেইখানে অদেখা দানব থাকতে পারে। সেই দিন একরকম ছিল, সাথে কেউ না কেউ ছিল। আমি জানতাম রাস আমার আশপাশেই ছিল, রাস্তা তো সেই আমাকে দেখাবে, অন্য কেউ তো রাস্তা দেখাবে না। সে আমাকে রাস্তা না দেখালেও তার উপস্থিতি তো চারপাশে বিরাজ করছে না। তখন আমি ভাবলাম যে অজনিয়াক আমাকে কিন্তু রাস্তা দেখিয়েছিল ওই দিন। আবার কেন যেন মনে হলো যে না, অজনিয়াক না, অন্য কেউ। মানে এক সেকেন্ডে 3-4 রকমের ভাবনা মাথার মধ্যে ঢুকে আমাকে বিশ্বাসই করতে পারছিল না। মানে আমি কাকে দেখেছি? আমি একটা মানুষ যে এতটা কনফিউজড ওই সময়। আমি কি অজনিয়াকে দেখেছিলাম, না রাজকে দেখেছিলাম, না অন্য কাউকে দেখেছিলাম যে আমাকে রাস্তা নিয়ে এসেছিল? মনে পড়ে না আমার, মানে তখনকার কথা বলছি, তখন মনে পড়ছে না। কিন্তু স্বপ্নেও
দেখার কারণে, ওই সাহস থাকার কারণে আমি নিচের দিকে নামি। ওই নিচের দিকে নামার সময় আমি একটু সাপোর্ট দিয়ে আমার হাতের কবজিতে একটা দড়ি বেঁধে রেখেছিলাম। কিন্তু আমি নিচে নামার পরে বুঝতে পারলাম যে না, মাটির লাগ পাওয়া যায়। আর দড়িটা কোনো রকম আলগা করে আমি দড়িটাকে এমনভাবে রাখলাম যাতে আমি এসে আন্দাজ করতে পারি দড়ি কোথায়। এবং আমি তাকে ডাকলাম। আমি কেন আর কিভাবে যে তাকে ডাকলাম আমি এখন পর্যন্ত জানি না, এবং সেই শব্দটা কি বলেছিলাম আমার সেটাও এখন মনে নেই। আমার মনে হলো আমি তাকে ডাকছি, সেই বৃদ্ধকে, এবং দেখলাম আসলেই এখানে একটা করিডোর, ঠিক সেই করিডোরটা, যে চিপা করিডোরটা, এবং সে ধীরে ধীরে আমাদেরকে এগিয়ে এসছে দূর থেকে। এই অন্ধকারের ভেতরে তার কাছে একটা ছোট্ট আগুনের আলোর উৎস। তো সে যখন আমার সামনে আসে, সে আমাকে বললেন যে আমি আপনার খেদমতের জন্য হাজির, বলুন। আমার ইচ্ছার বাইরে, আমার মনে আছে, আমার ইচ্ছার বাইরে আমি বাম হাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে চেপে ধরেছিলাম, মনে আছে আমার। ঠিক স্বপ্নে আমি, মানে ওই ঘরে আমি যেভাবে দেখেছিলাম, এবং আমি তাকে চেপে ধরে জিজ্ঞেস করছিলাম, রাসের ব্যাপারে কি জানো তুমি? তো সে হাতটা নামায়, এবং সে হাত নামায় আমার, এবং হাত নামিয়ে বলে, মসজিদে সেই সময় যাকে দেখেছেন সে হচ্ছে আমি, এবং আমি আপনাকে দেখিয়েছি এখানে আসার কথাটা। মানে আমাকে সেই দেখিয়েছিল, মানে সে তখন ক্লেম করছে যে এই ভিশনটা সে আমাকে দেখিয়েছিল যাতে আমি এখানে আসি। এবং সে আমার হাত ধরে সে টেনে নিয়ে যেতে শুরু করে, যে সরু গলিটা, সেই সরু গলিতে সে আমাকে টেনে নিয়ে যেতে শুরু করে। যখন সে আমাকে টেনে নিয়ে যেতে শুরু করে, ঠিক একই রকম চারপাশ, এবং ওই সরু গলি দিয়ে যখন আমি ঠিক ওই যে বড় হলটার ভেতরে এলাম, ঠিক সে আগের মতো ওই যে অন্ধকার একটা জায়গা ছিল, মনে হচ্ছিল যে দরজা বা সামথিং কিছু একটা, এবং সে মাঝখানে সে তালাব বলতে ওই যে মনে করুন চৌবাচ্চা, যেটার ভিতরে আমি বসেছিলাম গলা পর্যন্ত। আমার সামনে ক্রিকেট ব্যাটটা ভেসেছিল, বল ভেসেছিল। সে আমাকে বলল আমি যাতে সে তালাবের ভেতরে যে বসি, মানে আবারও যাতে নিজেকে ডুবিয়ে দেই। তার কথা মতো যখন আমি নিজেকে ওই তালাবের ভেতরে নিয়ে গেলাম, আবার যতক্ষণ পর্যন্ত আমি সেইখানে ছিলাম, আমার স্পষ্ট মনে আছে আমার পায়ের আঙ্গুল থেকে এক ধরনের শিরশির শুরু হয়, ঝিনঝিন এরকম, এবং এই ঝিনঝিনটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছিল তখন। এবং এই ঝিনঝিন আমার হাঁটু হয়ে উড়ু হয়ে যখন আমার পেটের দিকে আসে, তখন আমার পেটে ভয়ঙ্কর ব্যথা শুরু হয়। আমি ব্যথায় যখন শব্দ করতে যাব, সেই সময় সে আমার মুখ চেপে ধরে, হাত দিয়ে চেপে ধরে মুখ, এবং মুখ চেপে ধরার পরে আমার শরীরে ভয়ঙ্কর রকমের যন্ত্রণা হয়, যে যন্ত্রণা কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না আপনাদেরকে। এবং আবছা কিছু জিনিস মনে আছে, কারণ আমি ওঠার চেষ্টা করছিলাম, এবং আমার কেন জানি মনে হচ্ছিল সে আমাকে পানি ধরে বানানোর চেষ্টা করছে। এরকম চলছে, মনে হচ্ছে যেন আমি পানিতে ডুবে যাচ্ছি, কিন্তু হঠাৎ খেয়াল করলাম যে না, আমি একদম স্টেবল। এবং আমার মাথা থেকে সমস্ত কুচিন্তা, দুশ্চিন্তা সব চলে গেছে। সব চলে যাবার পরে আমি একেবারে এক ধ্যানে সে অন্ধকার দরজার মতো জায়গাটার দিকে তাকিয়ে আছি, কারণ এদিক দিয়ে রাস এসেছিল একবার। তা আমার মনে হচ্ছিল সে ওদিক দিয়ে আসতে পারে। কিন্তু সেই বুড়ো লোকটা আমাকে বললো কি জানেন, বললো, কমান্ডার, আপনি এখন একজন কমান্ডার, আপনি এটা বারবার ভুলে যাচ্ছেন। আপনি একজন সাধারণ মানুষ, অবশ্যই আপনার হাত যদি ভেঙে যায় আপনার হাত অবশ্যই ভেঙে যাবে, আপনার পা যদি কেটে যায় আপনার পা অবশ্যই কেটে যাবে, কিন্তু তবুও আপনি একজন কমান্ডার, বিচলিত হবেন না। আপনি যাই কখনো করেছেন না কেন, ওই কাজগুলো আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে করুন বা না করুন, ওটা একটা ক্রিয়াকলাপ আগে পরে সবসময় ঘটবেই। এ কথা বলে সে বসলো। তার শরীরে প্রচুর কাপড়,
এমন অবস্থা যেন সে নিজেকে ঢেকে রেখেছে হয়তো কয়েক পদের কাপড় দিয়ে, আলখেলার মতো অবস্থা তার গায়ে। এবং সে বসলো, আমি কিন্তু তখনও সেই ডোবার ভেতরে, চৌবাচ্চার ভেতরে, এবং আমার আরাম লাগছে জানেন। এতদিন আমি কোথাও শান্তি পাইনি, আমার মস্তিষ্কের ভিতরে কোনো অশান্তি নেই। তখন আমি ক্লিয়ারলি বুঝতে পারছিলাম আমাকে কি করতে হবে। তো ওই প্রান্তে যে বসে আছে সে তখন কি জানি বের করলো, তার এই যে এত কাপড় চোপড় পরা, সে কাপড় চোপড় পরা থেকে সে কি জানি বের করলো এবং তার আমার সামনে 4টা জিনিস রাখলো। 4টা জিনিস কি আমার মনে নেই, একদম অস্পষ্ট, কারণ সেখানে আলো অনেক কম, লাল আলো তো, মানে আগুনের শিখাতে আপনি কতটুকু দেখবেন, দূরে দূরে যে সমস্ত আগুনের শিখাগুলো জ্বলছে। অস্পষ্টভাবে 4টা জিনিস রাখে এবং 4টা জিনিসকে অদল বদল করে যেন সেটা খেলা খেলছে। এখন এই অদল বদল করতে করতে সে আমাকে বলল চুজ করুন, মানে সে আমাকে বলল কোনটা সে নিবে, মানে কোনটা আমি পিক করব। আমি ইশারা করলে সে সেটা নিবে, এবং আমি কোনটা ইশারা করে আমার সেটাও এখন খেয়াল নেই। কিন্তু সে একটা বস্তু তুলে নেয় এবং বস্তুটা তুলে নেবার পরে সে আমাকে বলল, আপনার কপালে দুঃখ তো অনেক রয়েছে, সুখ অনেক কম, কিন্তু এই যাত্রায় আপনি পার পেয়ে যাবেন। ওই জিনিসটা সে আমাদেরকে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার পরে ওই মনে হলো ওটা একটা ব্যাঙ। যখন আমার কাছে আসলো ওটা মনে হলো যে এটা ব্যাঙ, এটা হলুদ রঙের একটা ছোট্ট ব্যাঙ। আমার মনে আছে এটা আমার কাঁধের উপরে উঠেছে, কিন্তু আমার কোনো হেলদোল নাই, কোনো কিছু নাই। এবং ওই ব্যাঙটা না আমার কানে একটা কথা বলল, মানে কথাটা হচ্ছে এইটা, সকল সিক্রেট রেভারেন্ডের কাছে, মানে রেভারেন্ড সব ধরনের সিক্রেট হোল্ড করে, এটা সে আমাকে বলল। কে ওই ব্যাঙ, বিশ্বাস করেন ওই ব্যাঙ আমার কানে বলেছে বলে মনে হচ্ছে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল তখন, আমি শুনি নাই নিজের কানে, কিন্তু আমার মনে হচ্ছিল ওই ব্যাঙই বলেছে। এরপরে যে অপোজিটে হচ্ছে সেই লোক বসা না, সে তখন আমাকে এই কথাটা বলল, আপনার যেই মুহূর্তে মনে হবে যে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আপনি তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন। এরপরে তা চলতে থাকবে আপনার জীবনে। আপনি একটু সামলে উঠবেন, এতে আপনি আবার ধাক্কা খাবেন। আপনি যদি প্রথম ধাক্কার দিন নিজেকে সামলে নিতে পারেন, তাহলে হয়তো আপনি বেঁচে যাবেন। কিন্তু সেই দিন আমি দেখতে পাচ্ছি আপনি ফাঁসিতে ঝুলছেন। আমি এরপরে কিছু দেখতে পাচ্ছি না। যদি আপনি সেদিন বেঁচে যান, তাহলে হয়তো সামনের দিকে কঠিন অবস্থা থাকলেও আপনি সারভাইভ করে যাবেন। আমি আপনার খেদমতে থাকব, কিন্তু আমার সীমারেখা অনেক ছোট, এবং হয়তো আপনার সাথে আমার পরে নাও দেখা হতে পারে। আর যদি কখনো দেখা হয়ও, আপনার জন্য আমি কোনো না কোনো কিছু রাখবো। সুপ্রিম কমান্ডার খুব ভালো করে জানে আপনি এখানে, এবং তিনি এটাও জানেন ওই সিল আপনার কাছে। তিনি তার মেয়েকে খুঁজছেন। আপনাদের খুব দ্রুত তার মেয়েকে খোঁজা উচিত। যদি দ্রুত আপনারা তার মেয়েকে না খুঁজে বের করতে পারেন, তাহলে বিপদের অবস্থা অত্যন্ত খারাপ হতে পারে। কল্পনা করতে পারবেন না তার যে সৈনিক, এরা কতটা ভয়ঙ্কর। তারপরে সে আমাকে রাস্তা দেখিয়ে দেয়, এবং আমি যে বান্দা ওই পানির ভেতরে ছিলাম, কিভাবে জানি নিজের ইচ্ছার বাইরে মনে হচ্ছিল গায়ে প্রচণ্ড জ্বর, মানে দৃষ্টিটা এরকম মনে হচ্ছে যে আমি হয়তো একটু বেশি লম্বা হয়ে গিয়েছি, এরকম দৃষ্টি লাগছিল আমার নিজের আশপাশে। যখন তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমার হাইট একটু বড় হয়ে গেছে। আমি ওইখান থেকে বের হয়ে আসি,
ওই যে কথাটা, রেভারেন্ড সব ধরনের সিক্রেট হোল্ড করে, এই রেভারেন্ডকে আমি পাবো কোথায়? এত তো সহজ না। এটা ঠিক যে তার সাথে কিন্তু ওই সময় কথা হয়েছিল, ওই প্রতিকূল সময়ে। এখন এই রেভারেন্ডের খোঁজ একমাত্র দিগন্ত তারা ছাড়া অন্য কেউ দিতে পারবে না। তখন আমি দিগন্ত তারার সাথে কথা বলি এবং দিগন্ত তারাকে আমি বলি, তুমি আমাকে রেভারেন্ডের কাছে নিয়ে যাও। দিগন্ত তারা তখন আমাকে বলে, সেদিন যখন প্রথমবার তোমাকে রেভারেন্ডের কাছে নিয়ে গিয়েছিলাম, ওরা কিন্তু কেউ পছন্দ করেনি, আর আজকে যদি আমি যাই, ওরা এটা আরো বেশি অপছন্দ করবে। তোমাকে আমি একটা কথা বলে রাখি, রেভারেন্ডের কাছে তুমি যেতে পারো, কিন্তু আমি যেতে পারবো না। যদি আমি যাই এখন, আমি যেই জায়গায় একটা কাজে ব্যস্ত, ওই জায়গায় সেই কাজটা অন্য কেউ করতে পারবে না। তখন আমি ওকে জিজ্ঞেস করি, কোন কাজে ব্যস্ত তুমি? দিগন্ত তারা তখন আমাকে বলল, আমি তোমাকে পরে জানাবো, যদি আমি সফল হতে পারি তখন। দিগন্ত তারা আমাকে বলল, কোন জায়গায় গেলে রেভারেন্ডের খোঁজ পাওয়া যেতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, রেভারেন্ডের সাথে যদি বেশি সময় কথা বলতে হয় আমাকে, তাহলে আমি এই পাশে থেকে পারবো না, আমাকে ওই পারে যেতে হবে। আর আমি ওই পারে যাব না একা, কারণ দিগন্ত তারাও যাবে না। তো এখন ব্যাপার হচ্ছে কি, রেভারেন্ড তার বাংলাদেশের সীমানায় থাকে না, রেভারেন্ড অনেক দূরে থাকে। তো যে বর্ডার আমাকে পার হতে হবে, সেই বর্ডার অনেক বিপদসংকুল জায়গা। তবু আমি এই দিগন্ত তারাকে বলি যে তুমি আমাকে পার করে দাও, ব্যবস্থা করে দাও। এবং আমি কয় রাত আর কয় দিন যে কষ্ট করেছি, নিদারুণ কষ্ট, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নিদারুণ কষ্ট করেছি আমি, কিন্তু একা হলে কখনো পারতাম না। দিগন্ত তারা আমার সাথে ছিল, একসময় আমি শেফ ছিল, আর ওই সময় দিগন্ত তারা ছিল, এই জন্য আমরা পেরেছিলাম। দিগন্ত তারা আমাকে ওইখানে নিয়ে গিয়েছিল, এমন এক জায়গায়, বাংলাদেশ না অবশ্যই, যেইখানে যাওয়ার কারণে আমি রেভারেন্ডের সাথে যোগাযোগ স্ট্যাবলিশ করতে সক্ষম হই। এবং ওই প্রক্রিয়াটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সব কিছু বাদ, যখন ওই প্রক্রিয়ার পরে, ওই সব কিছুর পরে যখন রেভারেন্ডের কাছে যে পৌঁছালাম, প্রক্রিয়া বলতে কি কোনো জাদু টাদু কোনো কিছু না, মানে এই যে কাজগুলো যা করেছি, মানে একটা জায়গায় ট্রাভেল করা থেকে শুরু করে সব কিছু, এটাকে একটা প্রক্রিয়া বললাম আর কি। আমি এসে সেই জায়গায় পৌঁছেছি যে জায়গায় রেভারেন্ডের বর্ডার শুরু, রেভারেন্ডের বর্ডার শুরু। এই জায়গাটা একটু ঠান্ডা, এইখানে আমি গরমে কোনো ছোঁয়া পাইনি। কিন্তু আমি এমন এক জায়গায়, যে জায়গাটা বিশাল বন জঙ্গল। কথা হচ্ছে কি, যে রেভারেন্ডের লোক এসে আমাকে নিয়ে যাবে এবং রেভারেন্ডের লোক আমাকে ফেরত দিয়ে যাবে। দিগন্ত তারা আবার আমাকে নিয়ে সেখান থেকে যে কয়দিনের জার্নি আমাদের বাকি ছিল, ওই কয়েকদিনের জার্নি ফুলফিল করে আবার আমি আমাদের দেশে ফিরে আসব। সব কিছু অবৈধ। আমি অপেক্ষা করছি রেভারেন্ডের লোকের জন্য, কিন্তু চারপাশের বাতাস এবং পরিবেশটা অদ্ভুত। মনে হচ্ছিল এই জঙ্গলে বাঘ থাকে, কিন্তু আবার মনে হচ্ছিল কি না, বাঘ থাকে না। যে কটার সময় আমি একা ছিলাম, ওই কটার সময় জঙ্গলের যে এত চিৎকার চেঁচামেচি, ওইটা আমি সেটা সেই সময় টের পাইনি কেন জানি। হয়তো সেটা তাদের আগমনের কারণে হতে পারে। আমাকে না শীষ মেরে একজন ডাক দিল। এদিক ওদিক অনেকক্ষণ তাকালাম, প্রায় কয়েক সেকেন্ড, 20-30 সেকেন্ড তাকানোর পরে হঠাৎ খেয়াল করলাম যে মানে 7-8 বছরের বাচ্চা যেরকম হাইট, এরকম হাইটের একজন, এবং সে আমাকে ইশারা করছিল কোন দিকে যেতে হবে। তার সাথে 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 যত আমি হাঁটছি, তত আমার মনে হচ্ছে
চারপাশের বাতাস কেমন জানি, চারপাশের বাতাস কেমন জানি, এবং আমাদের চোখে যখন প্রচণ্ড পানি চলে আসে, দৃষ্টির ধরনটা যেরকম হয় আমার চোখের দৃষ্টির ধরন ওরকম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি বাতাসে ভাসছি অথবা টলমল করছি পানির ভেতরে। এবং ওই দৃষ্টিভ্রম অবস্থায় প্রথমে বুঝতেই পারিনি আমার সামনে যেটাকে আমি গাছ মনে করছিলাম এটা আসলে গাছ না। এটা হঠাৎ নড়তে শুরু করে, গাছের সরু সরু শিকড় হয় না, অথবা অনেক গাছ উপর দিক থেকে শ্বাসমূল নিচের দিকে ফেলে দেয়, এইরকম একটা শরীর, শেকড়ের শরীর, যা একটা আয়তন নিচ্ছে, যা শুধুমাত্র কোমর থেকে উপরের দিকে একটা আয়তন নিচ্ছে, যার ভেতরে শুধু শেকড়, স্ট্রাকচারটা একদম চিকন, চুলগুলো মনে হচ্ছে বাতাসে উঠছে অথবা টলমল করছে, তাও মাথার যে আকার নিয়েছে সেই আকার থেকে এক হাত আমার ডান দিকে উঠছে আর কি। এবং চারপাশ থেকে তার অদ্ভুত রকমের পিঙ্ক একটা শ্যাডো, ঠিক যেরকম পিঙ্ক একটা অরা, ঠিক যেরকম দিগন্তের তারার পূর্ণ শক্তির সময় যখন তার গোলাপি আভাটা আসে, তার বুকের মাথার চুল, মানে যে চুলটা এখন উড়ছে আমি দেখতে পাচ্ছি প্রায় এক হাত ডিস্টেন্সে, এবং তার মনে হলো তার একটাই চোখ আমি দেখতে পাচ্ছি, ওই চোখটাও পিঙ্ক, মানে একটাই চোখ আমি দেখতে পাচ্ছি। হয়তো আরেকটা চোখ আছে, হয়তো সে চোখটা কালোর, মানে রং হয়তো পিঙ্ক না, কিন্তু সে আমার মাথা বরাবর তার হাইট, মানে সেখান থেকে শুরু হয়েছে, আমি তার দিকে মাথা কাত করে উপর দিকে তাকিয়ে তাকে দেখছি, সে আমার সামনে ভিজিবল হলো ওইভাবে, এবং আমি কখনো এরকম দেখিনি। আমি হাঁ করে তাকিয়ে আছি, কিন্তু আমার চোখ টলমল করছে তখন, এবং আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, রেভারেন্ড, কারণ আমি তাকে দেখেছিলাম ওই যে একটা টিলার ভেতরে তখন তারা লুকিয়েছিল, তাকে সেই সময় যেরকম দেখেছি এখন সে সেরকম না। তাই আমি জিজ্ঞেস করেছিলাম, রেভারেন্ড? তো সে উত্তর দিল, হ্যাঁ। What brings you here? সেইভাবে কথা বললাম। আমি তখন তাকে বললাম, তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে এসেছি, কেন এসেছি, আর কে আমাকে বলেছে তোমার কথা। তো সে মাথাটা এদিক ওদিক ঘোরালো, এবং তার চুলটাও স্বাভাবিক না, যেন পানির ভেতরে টলমল করে না, ঠিক এইভাবেই হাওয়ার ভেতরে তার চুলটা ওইভাবে এদিক ওদিক টলমল করছে। সে যখন এদিক ওদিক মাথা একবার ঘোরালো ডানে বামে, তারপরে সে আমাকে কি বললো জানেন? নট নাও। তারপরে এটা বলেই আমার মনে আছে কি জানি আমার পা ধরলো, এবং আমি একেবারে নিচের চেহারার উপরে পড়লাম, মাটির উপরে। এরপর টানা হেঁচড়া হলো, এরপর আমি শুধু আবেশা করলাম আমি উল্টা ঝুলে আছি, এবং যখন আমি উল্টা ঝুলে আছি দুনিয়ায় তো উল্টা লাগে, এই জন্য বুঝাতে পারছি না যে আমি কোন জায়গায় কি দেখছিলাম। আর ওই অন্ধকারের ভেতরে নাকে মুখে ব্যথা পাওয়ার পরেও আমার স্পষ্ট মনে আছে চারপাশ থেকে হাসি শব্দ আসছে। মনে হচ্ছিল রেভারেন্ডের আশপাশে যারা লোক লস্কর রয়েছে তারা সবাই হাসি ঠাট্টা করছে। আমি খেয়াল করলাম যে একটা আলো, কিন্তু কোন জায়গা থেকে আলো সেটা আমি জানি না। মনে হচ্ছিল যে একটা আলো, কিন্তু আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না ঠিকভাবে শান্তিতে, এই জন্য বলতেও পারছি না। শুধু কানে মনে হচ্ছে যেন ধীরে 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 কানটা ভার হয়ে বন্ধ হয়ে যাবে। গালের ভেতরে কেমন জানি লাগছিল, আমার গলার ভেতরে কেমন জানি লাগছিল। প্রথমে কিছুক্ষণ উল্টো ঝুলে থাকার সময় কোনো অস্বস্তি লাগেনি, কিন্তু তারপরে অস্বস্তি লাগা শুরু। আমাকে শুধু চিৎকার করে বলল, কে জানি, তোকে এখানে কে পাঠিয়েছে বল।
তো আমি উত্তর দিলাম, আমি এসছি, ভালো করে দেখো, তোমরা তোমরা খোঁজ নাও, ভালো করে দেখো। আবারও একই কথা জিজ্ঞেস করলো, তোকে এখানে কে পাঠিয়েছে বল। মানে বল এভাবেই বল আর কি। আমি একই কথা রিপিট করি, কিন্তু ওরা খুশি হয় না। মনে আছে আমাকে এই কথা পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এইখানে কি আমি রাসের লোক হয়ে এসছি কিনা। তখন আমি বললাম যে ভালো করে একবার খেয়াল করে দেখো, আমার পেছনের দিকে তাকাও, দেখো আমি কেন আর কিভাবে এসছি। তখন উত্তর এলো, যে তোকে আমার কথা বলেছে সেও তো তার চাকর, তাহলে আমি কিভাবে তোর কথা বিশ্বাস করব? আর তুইও তো তার দয়ায় একজন কমান্ডার, তাহলে তোকে আমি আর কিভাবে বা বিশ্বাস করব? তুই তো, তোর কারণেই তো আমার বন্ধু মারা গিয়েছে, তোকে আমি কিভাবে বিশ্বাস করব? তখন আমি উত্তর দিই, আমি মিথ্যা বলছি না। কিন্তু যখন আমি কথাটা বললাম না যে আমি মিথ্যা বলছি না, আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না তখন। মানে আমি বলেছি ঠিকই, কিন্তু শব্দ বের হয় নাই, কারণ উল্টো ঝুলে থাকার কারণে আমার শ্বাস প্রশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তখনও বারবার জিজ্ঞেস করছিল যে তোকে কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে বল। তো আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে বের হচ্ছে না। কে জানি আমার পাশে এসে দাঁড়ায় এবং সে আমাকে ভালো করে বুঝায় যার কিছুক্ষণের ভেতরে আমার লাংসের মধ্যে পানি চলে আসবে এবং সেই পানি আমার নাক মুখ দিয়ে বের হয়ে আসবে এবং আমি মরব যদি এখনও না বলি কে পাঠিয়েছে। তখনও আমি ওই অবস্থায় বোঝাচ্ছিলাম যে দেখো, আমি ওর কাছ থেকে ইনফরমেশন নিয়েছি, কিন্তু আমি এত কথা বলছি এটা আমার মুখ দিয়ে বের হচ্ছে না। কিন্তু ওরা বুঝতে পারছিল যে আমি কি বলতে চাচ্ছি, এবং এই জন্যই হয়তো আমাকে ফেলে দিয়েছিল। কারণ আমার এমন একটা অবস্থায় খেয়াল আসে সব কিছুর, বা হুশ আসে বলতে পারেন, যখন আমি একটা গাছের সাথে বাঁধা, দুই হাত দিয়ে বাঁধা। এখন যদি বাঘ আসে আমি শেষ, এখন যদি সাপ আসে আমি শেষ, ভাল্লুক আসলে তো আমি তাও শেষ, কারণ এই জঙ্গলের ব্যাপারে আমি কিছু জানি না। কিন্তু আমার সামনে তখন ওই যে কোমরের উপর থেকে ভিজিবল আর কি, ঠিক ওই পিকচারে যেরকম দেখছেন প্রায় 50-60% ম্যাচ করে রেভারেন্ড, ঠিক এইভাবে বাতাসে। তখন সে আমাকে বলল, তোমার এখানে আসার আসল পারপাস কি? তখন আমি উত্তর দিলাম, আমাকে একটা ব্যাঙ বলেছে তোমার কাছে সব সিক্রেট রাখা। কোন সিক্রেট তোমার কাছে রাখা? তো রেভারেন্ড হেসে বললো যে হ্যাঁ, ব্যাঙ বলেছে তোমাকে। কোন ব্যাঙ? কোথায় ছিল ব্যাঙ? আমি বললাম যে আমি শুধুমাত্র একটা ব্যাঙ দেখেছিলাম। সেই লোক যখন ওই হাতে কি জানি নিল, ছুঁড়ে মারলো, পানিতে কয়েকটা লাফ দিয়ে আমার চোখের সামনে এসে থামলো পানির উপরেই, এরপরে লাফ দিয়ে আমার কাঁধের উপরে উঠলো। একটা হলুদ ব্যাঙ। আচ্ছা, হলুদ ব্যাঙ তোমাকে তাহলে বলেছে আই হোল্ড দ্য সিক্রেটস। তোকে কেন বলবো? তখন আমি তাকে বলি যে আমাকে যদি এখন না বলো তাহলে আর কাকে বা বলবে? রাজ তোমাদের পেছনে পড়ে গিয়েছে, আমি জানি। সে সব কিছু এলোমেলো করে দিয়েছে। সে কিন্তু আমার এই কথাটা আটকে দেয়। এই যে যখন বললাম যে সব কিছু এলোমেলো করে দিয়েছে, সে আমার এই কথাটা আটকে দেয় এবং আটকে দিয়ে বলে, এই টোটাল সিনারিওর দায় তোমার তাকে খুন করা উচিত হয়নি? তোমার কি মনে হয় এই যে হাই কমান্ড তোমাকে কি দিবে? হাই কমান্ড তোমাকে মৃত্যু দিবে শুধুমাত্র, আর কিচ্ছু না। তোমাকে মারবে এবং মৃত্যু দিবে মৃত্যু, নিয়েও নিবে মৃত্যু। কোনো কিছু নেই এখানে। সেই দিন যখন তুমি তাকে হত্যা করো, তুমি তখন তাকে হত্যা না করে তুমি তোমার প্ল্যানে থেকে যেতে পারতো। তুমি তোমার প্ল্যানে থাকোনি, তুমি তাকে খুন করে ফেললে।
এবং রেস্ট অফ দ্য হিস্ট্রি এই যে তোমার সামনে। আর আজকে তুমি আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করছো তোমার বয়স কত। তুমি জানো আমি কত কত বছর ধরে দুনিয়াতে আমি জানো? তোমার মতো ছোকরা আমাকে এসে জিজ্ঞেস করে সিক্রেট কি। তখন আমি তাকে বলি যে দেখো, আমার কাছে সিলের অংশটা আছে, ওই সিলের অংশের জন্য রাস আমাকে মারবে না, কিন্তু আমি খুব ভালো করে জানি সে আমাকে না মারুক, সে আমার চারপাশে সবাইকে মেরে ফেলবে, কাউকে সে রাখবে না, এবং সে মেক শিওর করবে যে আমি যাতে নিজে সুইসাইড করি। তো এই জন্য বলছে যে আমি যে তোমার কাছে আমি সবাইকে বাঁচানোর জন্য এসেছি। তখন রেভারেন্ড আমাকে বলল, তুই আমাকে বাঁচাতে পারবি? আমি মাথা ঝাঁকাই, আমি বলি হ্যাঁ আমি পারবো, আমার বিশ্বাস আমি পারবো। রেভারেন্ড বলে যা ছুটা, এটা মিথ্যক। তুই নিজে আমার বন্ধুর ভাইকে বারবার বলে যাচ্ছিস যে তোকে যদি সে বাঁচায়, অথচ তুই চাস সে মরে যাক। তুই না চাইলে সে তুই এই কথা বললিস কেন? বলতি না তুই? আমি তাকে বলি যে আমি মানুষ, আমি আমার আশপাশে এখন কেউ নাই, কেউ নাই এখন আমার আশপাশে, আমার কোনো উপায়ও নেই, আমাকে কেউ কোনো বুদ্ধি দেওয়ার মতো নেই, কিচ্ছু নেই, আমার কোনো গার্ডিয়ান নেই, আমি আমি সাধারণ একজন মানুষ। আমার মাথায় কোনো কিছু সহজে কাজ করতে চায় না। তোমাদের এত ঝামেলা আমি বুঝতে পারি না। আমি আমি মানুষ, তো আমি কিভাবে বুঝবো যে তোমাদের এত ঝামেলা? সে আমাকে বললো যে যখন তোমার মনে হয় তুমি বুঝতে পারো না, তাহলে তোমার উচিত ছিল তোমার সেই প্ল্যান একদম এক হয়ে বসে থাকা। তুমি তাকে মেরে পুরো সমস্যাটা বিগড়িয়ে দিয়েছো, যে সমস্যাটা বিগড়াতে পারতো আরো অনেক বছর পরে, তুমি মরে যাওয়ার পরেও। তুমি একটা ব্যবস্থা করে ফেলতে, অবশ্যই করে ফেলতে। কেন কেন সে যখন তোমাকে একটা চিঠি দিয়েছে যে তুমি সুপ্রিম কমান্ডারকে এলিমিনেট করে ফেলো, তোমার কি মনে হয় এলিমিনেট করা কি প্রয়োজন ছিল? সুপ্রিম কমান্ডারকে তাকে এলিমিনেট করার প্রয়োজন ছিল না, এলিমিনেট করার দরকার পড়েও না। সে তোমার সমস্যার সমাধান করে ফেলতো। তাহলে তুমি কেন বুঝতে পারোনি যে তার প্রথম এবং এক নাম্বার শত্রু হচ্ছে সুপ্রিম কমান্ডার নিজেই? দেখো, তোমার কল্যাণে এখন সুপ্রিম কমান্ডার আমাদেরকেই খুঁজে খুঁজে মারতে শুরু করেছে, জানো? তুমি যে সিক্রেটের কথা বলছো সেই সিক্রেট শুধুমাত্র আমার কাছে না, তার ছেলেদের কাছেও, তার মেয়েদের কাছেও। এখন তোমাকে আমি যদি সেই সিক্রেট বলে দেই, তুমি কি তা করতে পারবে? যদি তুমি তা করতে পারো তাহলে হয়তো না বেঁচে যেতে পারি। তুমি যদি না করতে পারো তাহলে আমরা বাঁচবো না। আমি উত্তর দিই, এমনিতেও তো কেউ বাঁচবো না। চেষ্টা করতে দোষ কি? মার তো খাবই, মরবো তো, কিন্তু চেষ্টা তো করতে পারি, একটু হিম্মত তো দেখাতে পারি। রেভারেন্ড আমাকে বলে তোমার সামনেটা মেশিন গান রাখা, তুমি গাছের মধ্যে বাঁধা, মেশিন গানে কয়েকশো রাউন্ড রয়েছে, তোমার হাতকে ছুটাবে? মেশিন গান একবার ফায়ারিং শুরু করুক, এই শরীরটা কিমা বানিয়ে ফেলবে তোমার। বলো এবার কিভাবে বাঁচবে তুমি? আমি উত্তর দিলাম যে আসলে তো বাঁচার রাস্তা নেই, কারণ হাত বাঁধা। বাঁচার রাস্তা 99% নেই, 1% রয়েছে। যদি হাত খোলা থাকতো, ওই হাতটাই আমার খোলা না, তুমি আমাকে বেঁধে রেখেছো। রেভারেন্ড তখন এটাই বললো, এক্স্যাক্টলি। তোমার মনে হচ্ছে তুমি বেঁচে যাবে, কিন্তু প্রত্যেকের মাথায় বন্দুক তাক করা। এখন বন্দুকটা কখন ফায়ার করা হবে সেটা আমরা কেউ জানি না। তাহলে আমরা কিভাবে বাঁচব? আমি এখানে বসে আছি, তুমি বসে থাকবে ঢাকায়, তোমার বন্ধু বসে থাকবে মস্কোতে, কিন্তু বন্দুকের গুলি ঠিকই সেইখানে যে পৌঁছে যাবে। তাহলে তুমি বন্দুকের হাত থেকে বাঁচবে কিভাবে? চার দেয়ালের ভেতর লুকে কয়দিন বসে থাকবে? ওই দেয়াল ভেদ করা গুলিও কিন্তু রয়েছে। তোমার হাতে রাস্তা নেই। এখন তুমি একটা ঝুঁকি নিবে? তোমার মতো লোক কিভাবে ঝুঁকি নেবে বলো?
আমি তখন তাকে বলি যে দেখো, একটা না একটা রাস্তা তো বাতলে দিতে পারো। তুমি তুমি চাইলে বলতে পারো আমাদেরকে, সাহায্য করো, একসাথে কাজ করি সবাই, আসো। আমার আর ভাল লাগে না। সে চায় আমি কাজ করব না, আমি কাজ করব না, বিশ্বাস করো। একটা বুড়ো লোককে আমার সামনে এনে দিয়েছে, জানো? ওই বুড়ো লোকের জীবন থেকে সে 20-25টা বছর কেড়ে নিয়েছে। রেভারেন্ড উত্তর দিল, আমি জানি তার কথা। সে সে সত্তা, সে নিজের শক্তি তোমাকে দেখাচ্ছে সে কি করতে পারে, এবং এটা দেখেই তোমার এই অবস্থা। তাহলে বাবা, আমাদের অবস্থা কি? আমরা খুব ভালো করে জানি সুপ্রিম কমান্ডার আমাদেরকে খুঁজে মেরে কেটে সাফ করে ফেলবে। বাঁচাতে আমাদেরকে কেউ পারবে না। ওই যে বললাম, বন্দুকের গুলি তাক করা, আমরা তো শেষ। সিক্রেট জেনে বা তোমার লাভ কি? আমি তখন থেকে বলি, জানো যে লোকটার সাথে সে আমাকে দেখা করিয়ে দিয়েছে, ওই লোকটা না বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, জানো? কলেরার হাত থেকে সে বেঁচে গেছে, 2বার পানের পানিতে ভেসে এক দেশ থেকে আরেক দেশে এসছে। তার গলা কেটে তাকে জবাই করে ফেলতো, তাকে বাঘ বাঁচিয়েছে, জানো? যে লোকের জীবনের উপরে সে হামলা করেছে তাকে বাঁচিয়েছে কেবল আল্লাহ, অন্য কেউ না। আমি জানি না তুমি কি বিশ্বাস করো। ওই সময় রেভারেন্ড আমাকে থামিয়ে দিয়ে বলে, আমরা জানি এবং আমরা বিশ্বাস করি তাকে, এবং আমাদের ইমান রয়েছে তার উপরে। সো ক্যারি অন। সে আমাকে বললো, সে ক্যারি অন। ও আমাকে এই কথাটা এই জন্য বললো যাতে আমি বারবার তাকে ওই কথাটা না বলি, মানে ওদেরকে উদ্দেশ্য করে আল্লাহর ব্যাপারে কথা না বলি, কারণ আমাকে বুঝিয়ে দিয়েছে যে সে বিশ্বাসী। তখন আমি বলি, হ্যাঁ ভালো তো, তারও ভালো। তাহলে তুমি জানো যে একটা না একটা সুযোগ তো আছেই। তুমি দেখো ওই লোকটাকে, তাকে বাঘ বাঁচিয়েছে, বাঘ। ওই বাঘকে তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, সে বাঘ হতো ফেরেশতাও হতে পারে বা অন্য কেউ হতে পারে, কিন্তু বাঁচিয়েছে তো। সে বাঘের হাত থেকে তাকে বাঁচানো হয়েছে, বাঁচিয়েছেন একমাত্র আল্লাহ, অন্য কেউ না। এবং সে কি করতে পারত তুমি দেখো দেখো। তারপরে তাকে রাস্তা থেকে সরানোর জন্যই তো তাকে বিপদে ফেলা হলো এইভাবে। এমন এক বিপদের সামনে নিয়ে গেল চক্রান্ত করে সে, এবং ওই বিপদের সামনে ফেলে দেওয়ার পরে তাকে তার সামনে এমন পরিস্থিতি তৈরি করে দিল যাতে সে যান বাঁচানোর জন্য ডিল করে। এবং ডিলটা কি, যে সারা জীবনের জন্য রাস্তা থেকে যাতে সরে যায়, এবং তার মস্তিষ্ক থেকে সম্পূর্ণ স্মৃতিটুকু সে একেবারে ওয়াইপ আউট করে দিয়েছে। ওই লোক তো 20-25 বছর আরেক জায়গায় সংসার করে এই লোকগুলোর সাথে ছিল, কিন্তু যখন ডিলের শর্ত ভেঙে যায়, ব্যাস তার এই এই নতুন স্মৃতি গায়েব, এবং সেই পুরনো স্মৃতি ফিরে আসে। তার জীবনটাই তো শেষ করে দিয়েছে সে। তার স্ত্রীকে সে অচেনা করে দিয়েছে, তার সন্তানকে সে অচেনা করে দিয়েছে। এই বুড়ো মানুষটাকে আমার চোখের সামনে এনেছে, আমাকে দেখিয়ে দিয়েছে দিন শেষে পরিবার থাকলেও সে একা করে ফেলবে সবাইকে। তুমি থাকলেও, দিগন্তে তারা থাকলেও, আমার পরিবার থাকলেও সে আমাকে একা করে ফেলবে। সে মেক শিওর করবে যে আমি কাউকে চিনতে পারবো না। যদি আমি বেঁচে থাকি তাহলে সে আমার এই হাসর করে ছাড়বে, আর আমি যদি মরি তাহলে তো হলোই। তাহলে তোমার কি মনে হয় কি আমি কি ফাজলামি করার জন্য এই জায়গায় আসছি? এত দূর, এতগুলা দিন আমি হেঁটে 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 এই জায়গায় আসছি। ওই বর্ডারে তো গুলি যে কোনো সময় চলে, তুমি জানো না? আমি আমি বুঝতে পারি যে আমার এই কথা যথেষ্ট ছিল তখন, এবং রেভারেন্ড অনেক সময় ধরে চুপ ছিল। রেভারেন্ড অনেক সময় ধরে চুপ। তারপর হঠাৎ সে কথা বলতে শুরু করে, তুমি আর আমি এখন যেখানে, এখান থেকে কিছুটা দূরে, অমুক অতটুকু দূরে
ওই রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে সে গিয়েছিল। তার এই বিশাল ভ্রমণ তাকে সেই জায়গায় নিয়ে যায় যেইখানে বসবাস করত ইয়াজুজ মাজুজ। তাদেরকে বন্দি করা প্রয়োজন হয়ে পড়েছিল। এই রাক্ষসগুলো মানুষরূপী রাক্ষস, এদের না থামালে বিস্তীর্ণ জনপদের ক্ষতি হতো। যেদিন সকালে এদেরকে আটকাবার কথা, তার আগের রাতে তার সাথে দেখা হয় সুপ্রিম কমান্ডারের। সুপ্রিম কমান্ডার তখন তাকে উদ্দেশ্য করে বলেছিল, বন্ধু, আমাকে তুমি বন্ধু মনে করো, শুধু এদেরকে আটকালে হবে না, ওই অন্ধকারের দুনিয়ায় যারা রয়েছে তাদেরকেও আটকাতে হবে, নইলে প্রত্যেকটা সিভিলাইজেশন ধ্বংস হতে থাকবে, ঠিক যেইভাবে ওরা ধ্বংস হয়েছিল। সে জানতো কাদের কথা বলছিল সুপ্রিম কমান্ডার, কারা ধ্বংস হয়েছিল। নেফিলিম বলে তাদেরকে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পূর্বে দুনিয়ার যে অবস্থা ছিল সেই অবস্থার কথাই সে বলেছিল সেই দিন। এবং সে তারপরে কি করে, ইয়াজুজ মাজুজকে সাথে তাদেরকেও আটকানো হলো, যাদের ব্যাপারে তুমি জানো। কিন্তু সে বেশি দিনের পর আর বাঁচেনি। কিন্তু সুপ্রিম কমান্ডার থেকে গিয়েছেন। তিনি সবগুলোকে একটা সেক্টর ভাগ করে দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষদেরকে সবকিছু ব্যালেন্সে রাখার জন্য। ওই ব্যালেন্স যে যেভাবে পেরেছে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু যত সময় গিয়েছে তত প্রত্যেকের ভেতরে করাপশন কাজ করছিল। করাপশন যদি কাজ না করত, আজকে এই দুনিয়া আমাদের হতো। করাপশন কাজ করে বিধায় আজকে এই দুনিয়া আমাদের নয়। তারপর নবুয়তের বছর সমূহ হয়ে সবার শক্তি কমে যায়, কারণ চারপাশে ফেরেশতাদের আগমন ছিল সবচেয়ে বেশি। কিন্তু যখন ওদের সাথে ইয়াজুজ মাজুজ ছিল, সেইখানে শক্তি পয়দা হয় একটা। এই শক্তিটা পয়দা হয় কেন জানো? সে সবগুলো শক্তির একটা উৎস, সিল। যে সিলটাকে তুমি দেখতে পেয়েছো, বা যে সিলটা তুমি কোনো অংশ দেখেছো অথবা নিজের কাছে রেখেছ, সেই শক্তি যেটা উৎপন্ন হয় তা একটা সিলে রূপান্তরিত হয়, এবং এই সিলটাই চারপাশে ভেঙে চুরে এদিক ওদিকে ছড়িয়ে দেওয়া। এই নবুয়তের বছর সমূহে আরো একটা পরিবর্তন আসে জানো, কেওস এজেন্টের পরিবর্তন আসে। কেওস এজেন্ট সবসময় দুনিয়াতে ছিল, কিন্তু যখন নবুয়তের বছর সমূহ আসে তখন তার অ্যাক্টিভিটি ধীরে ধীরে বেড়ে আবার কমে যায়, কারণ বিশ্বাসীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু তারপরে বিশ্বাসীদের মধ্যে অবিশ্বাসীদের পয়দা হওয়া শুরু হলো। অবিশ্বাসী হলো, তারপরে অভিশপ্ত হলো। এতটাই অভিশপ্ত হলো যে তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল তার তরফ থেকে। সে এতটাই অভিশপ্ত হলো, তার কনসিয়াসনেস এতটাই অভিশপ্ত হলো যে সে এরপর থেকে এখন পর্যন্ত দুনিয়াতে যত অস্থিরতা, সব কিছু নায়ক। দুনিয়াতে যত ধরনের মানুষ তুমি পাবে, যত নারী তুমি পাবে, তাদের ভেতরে যত শয়তানি, সেই সমস্ত শয়তানি তার কাছে রয়েছে। শুধু নারীদের কথা বলছি এই জন্য নয়, কারণ সে ছিল নারী বিশ্বাসী, যে অভিশপ্ত হলো এবং পরিণত হলো এই জিনিসে।
তার এই কনসিয়াসনেস নারীদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান। তারপরে পুরো সমাজের উপরে তার এই কনসিয়াসনেস সে ছড়িয়ে বেড়াচ্ছিল। যত সময় এগিয়ে আসবে ধ্বংসের, তত তার শক্তি বাড়বে। এক সময় তার শক্তির ধরন ছিল একটা মোম নিভে যাবার পরে যতটুকু ধোয়া হয় ততটুকু, কিন্তু আজ তার শক্তির ধরন একটা নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হওয়ার পরে যতটুকু ধোয়া গর্জে উঠবে মেঘের, তার চেয়ে বেশি। সে চারপাশে ছড়িয়ে আছে এবং তার ধ্বংস হবে কিভাবে জানো? জিব্রাইলের হাতে। তার ধ্বংস হবে অবশ্যই, ধ্বংস সকলেরই হবে, কিন্তু জিব্রাইলের হাতে তার ধ্বংস হবে। এবং জিব্রাইল সেই দিনের অপেক্ষায় রয়েছে। জিব্রাইল সেটা জানেও কোন দিন, হয়তো আমরা জানি না। আমি এখান থেকে দেখতে পারি না অতদূর। আমার মনে হয় না আমি যেহেতু দেখতে পাচ্ছি না অতদূর, তার মানে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। অনেকদিন তো হয়ে গেল, অনেক কিছু দেখেছি। আমাদেরকে বলা হয়েছিল শান্তি বিরাজ করে রাখতে। আমি আমার তরফ থেকে সব ধরনের শান্তি বিরাজ করতে পেরেছি, কিন্তু ওরা ইস্টার্ন হাইকমান্ডের জলসাটাই আলাদা। এরা যে কি হয়ে উঠলো, এরা যে কেন এত কিছু করতে শুরু করলো, পরে যে জানতে পারলাম বাঘ জুজের সাথে এর একটা সম্পর্ক রয়েছে। বা আকজুজ একে তার মালিক মনে করে, অথবা বা আকজুজ হয়তো তার গোলাম। কিন্তু তুমি বাঘজুজের ব্যাপারে জানো না, সে কারোর আপন নয়। সে যেমন চেয়েছিল ব্ল্যাক লিকুইডকে দিয়ে রাজকে দমিয়ে দিতে, অথবা রাজকে দিয়ে ব্ল্যাক লিকুইডকে দমাতে, তারপরে যে বেঁচে থাকতো তাকে সে দমকিয়ে দিত। সে সবার উপরে নিজেকে রাখতে চেত সবসময়। সে কারোরই আপন কখনই ছিল না। সে সুযোগ পেলে কমান্ডারকে মেরে ফেলতো, সে সুযোগ পেলে সেই সত্তাটাকে বন্দি পর্যন্ত করে ফেলতো। তোমার কাছে চিঠি গিয়েছিল মনে আছে? তোমাকে বলেছিল এলিমিনেট করতে রাজকে। আমাদের সুপ্রিম কমান্ডারকে তুমি এলিমিনেট করতে পারো, কিন্তু তুমি সেটা করনি। তুমি এলিমিনেট যদি করে ফেলতে, তাহলে বাঘজুজ বেঁচে থাকতো এবং বাঘজুজ তখন এই ব্ল্যাক লিকুইডকে মেরে ফেলতো তো পারবে না। তোমাদের ভাষায় আর কি মেরে ফেলা বলে, কন্টেইন করে রাখা। কিন্তু বাঘজুজ এটা জানতো না যে জিব্রাইলের হাতে আর মৃত্যুর লেখা। আমরা সবাই তা জানি, কিন্তু বাঘজুজ তা জানে না। এটা তার নিজের ব্যর্থতা হতে পারে, অথবা তার এই ভয়ঙ্কর মস্তিষ্কের একটা ভুলও হতে পারে। এই সত্তা যে এখন তোমার পেছনে ঘুরছে, সে এটাই চায় তোমাকে যেমন তোমার রাস্তা থেকে সরিয়ে দিতে, ঠিক তেমনি আমার বন্ধুর ভাইকেও। হ্যাঁ, অজনিয়াক আমার বন্ধু, যার জীবনটা পর্যন্ত তোমার কারণে গিয়েছে। অনেক লোকের জীবন তোমার কারণে গিয়েছে, আরো অনেক লোকের জীবন তোমার কারণে যাবে। এর রেসপন্সিবিলিটি তোমার ঘাড়ে নেই, কিন্তু এর বেদনা তোমাকে ভুগতে হবে। এবং তুমি বেঁচে থাকতে এরপরে কি হবে তা আমি জানি না, কিন্তু তুমি যে সিক্রেট আমার কাছে জানতে চাও, সেই সিক্রেটের দাম অনেক। সেই সিক্রেট আমি তোমাকে কিভাবে দেই? আজকে যদি আমি তোমাকে সেই সিক্রেট জানিয়ে দিই, কাল যদি সেই সিক্রেট, সেই চেতনা যদি জেনে যায় তখন? কিন্তু আমি তোমাকে একটা রাস্তা বাতলে দিই। তুমি বা আমি, আমরা কেউই সুপ্রিম কমান্ডারের হাত থেকে পার পাবো না। কিন্তু যদি পারো, তার মেয়েকে নিজের কাছে রাখো,
কারণ ওই সিলের একটা অংশ তার মেয়ের কাছে রয়েছে। ওই সিল এবং তোমার কাছে থাকা সিল, এই দুটি সিলের অংশ এই সিলটাকে পূরণ করে ফেলবে। এই সিলটা একবার পূরণ হয়ে গেলে সে তার সমস্ত ক্ষমতা ফিরে পাবে, যে ক্ষমতাটা সে চারপাশে ডিস্ট্রিবিউশন করে রেখে দিয়েছিল আমাদের হাতেই। ওই কামবাক্ত আলবেনিয়ান যদি পাগলামি না করতো তাহলে এই অবস্থা হতো না। এই কামবাক্ত আলবেনিয়ান পাগলামি করে প্রথমে তাকে জানিয়ে দিল অস্থিরতা শুরু হয়ে গেছে, এরপরে বাকসুস। একটাই রাস্তা তোমার সামনে, সুপ্রিম কমান্ডারকে এলিমিনেট করে তার জায়গা নাও। যদি তুমি তার জায়গা নাও তাহলে সে তোমাকে কিন্তু ছেড়ে দেবে, কারণ তার টার্গেট সুপ্রিম কমান্ডার, তুমি না। তুমি তার পরবর্তী টার্গেট। তোমাকে শিশুদের রাস্তা থেকে সরাবে, কিন্তু তোমাকে রাস্তা থেকে সরাতে গেলে দুইটা পাহাড় সামনে দাঁড়াবে। ওই দুটো পাহাড়কে তো সে রাখবে না। পাহাড় তো কেটে ফেলে মানুষ, তাই না? সেও কেটে ফেলবে। এই জন্য আমি তোমাকে বলি, যে সিক্রেট তুমি জানতে চাও তা হলো দুই পাহাড়কে তোমার কাছ থেকে তুমি সরিয়ে দাও এবং কমান্ডারকে তুমি ক্যাপচার করো। তাহলে তোমাকে কাউকে খুন করতে হবে না, কারোর জায়গা নিতে হবে না, এবং কাউকে শেষে খুনও করবে না। কমান্ডারকে তুমি সরিয়ে দাও অথবা বন্দি করো। কল্পনা করা যায় না, হাস্যকর, কিন্তু এছাড়া তোমার হাতে আর উপায় নেই। আর সেই দুই পাহাড়কে তোমার কাছ থেকে তুমি সরিয়ে দাও। তুমি তো সিক্রেট জানতে চেয়েছিলে, তোমাকে কিন্তু আমি সিক্রেট দিয়ে দিলাম। সে যখন আমাকে এই কথাটা বললো দ্বিতীয়বার, যে তুমি তো সিক্রেট জানতে চেয়েছিলে, তোমাকে আমি সিক্রেট দিয়ে দিলাম, তখন তো আমার সন্দেহ হলো। আমি বুঝতে পারলাম যে সে আমাকে আসল কথা বলেনি। আমি তাকে বললাম, তুমি বোঝাতে চাচ্ছ সুপ্রিম কমান্ডারকে আটকাবার কথা, তাকে বন্দি করার কথা, তাকে তারপরে দিগন্তে তারা এবং আমির সাহেবকে সরিয়ে দেব। কতটা হাস্যকর না ব্যাপারগুলো? তুমি কি বোঝাচ্ছ আমাকে? তুমি সত্যি করে বলো আসল সিক্রেটটা কি? তুমি সত্যি করে বলো আসল সিক্রেটটা কি? কারণ যে কথাগুলো তুমি আমাকে বলেছো ওগুলো সিক্রেট হতেই পারে না। এগুলো একজন সাধারণ মানুষের সাথে আমি বসে যদি আলাপও করি, সেও আমাকে এই কথাই বলবে। রেভারেন্ড সকল সিক্রেট হোল্ড করে, এটা তো রেভারেন্ডের কথা নয়, সে আমাকে বলেছে। এবং রেভারেন্ড এত সহজেই সব সিক্রেট আমার হাতে দিয়ে দিবে? মানে এটা সিক্রেট যে কমান্ডারকে বন্দি করো, হ্যান্তের পাহাড় দুইটা সরাও? রেভারেন্ড তো আমাকে সত্য কথা বলেনি। আমি দেখলাম রেভারেন্ডের চুলগুলো না উড়ছে বলতে কি বাতাসে উড়ছে ওইরকম না, ঢলমল করছে রীতিমতো। সে আমাদেরকে এমনভাবে তাকালো যেন সে আমাকে বোকা সাজাতে দিয়ে সে বোকা সাজাতে পারেনি। সে আমাকে বলল, এই সিক্রেট আমি এতগুলো বছর ধরে নিজের কাছে রেখে দিয়েছি, তোমার হাতে কিভাবে তুলে দেই? অনেকগুলো সিক্রেট আমি কিভাবে তুলে দিই তোমার হাতে? তোমাকে আমি চিনি না, জানি না। তখন আমি বললাম যে আমাদের বিপদ কিন্তু একই বিপদ। এই বিপদ থেকে বাঁচার তো রাস্তা রয়েছে একটা না একটা। ওই রাস্তাটা আমাদেরকে বলে দাও। সে বুঝলাম যে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার এবং আমার মধ্যে দূরত্ব এখন আমার মাইক এবং আমার মধ্যে যতটুকু, ঠিক ততটুকু। আমার দিকে সে তাকিয়েছে এবং তার একটা চোখে আমি দেখতে পাচ্ছি, অপর পাশের চোখ আমি দেখতে পাচ্ছি না। এই শিকড় দিয়ে তৈরি শরীরটা
চুলটা এখনো আমার ডান পাশে বাতাসের মধ্যে টলমল করছে। আমার মনে হলো রেভারেন্ড আমাকে দেখে পরখ করার চেষ্টা করছে যে আমি কি সেই লোক কিনা, বা ওই সিক্রেটটা হ্যান্ডেল করার মতো লোক কিনা। তারপরে সে আমাকে একটা নাম বলল, এবং ওইটাই সিক্রেট। এক মুহূর্তের জন্য মনে হলো যেটা হতে পারে না, এক মুহূর্তের জন্য মনে হলো যে না, এটা হতে পারে না। কিন্তু সে আমাকে এটাই বলল, সে হলো ব্ল্যাক লিকুইড এবং তাকে হত্যা করবে জিব্রাইল। আর আমার হাতে বাঁচার রাস্তা একটাই এখন, সুপ্রিম কমান্ডারকে এলিমিনেট করা লাগবেই। সুপ্রিম কমান্ডারকে কিভাবে এলিমিনেট করব? রেভারেন্ডকে আমি যখন জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল আমি নিজেও যাই না, বরং আমি এটুকু তোমাকে বলতে পারি, হয়তো কাল বা পরশু তুমি খবর পেয়ে যাবে রেভারেন্ড ইজ ডেড। কার হাতে? সুপ্রিম কমান্ডারের হাতে। সুপ্রিম কমান্ডার এমন একজন, ধরে নিতে পারো যে সে একটা নিউক্লিয়ার মিসাইল, যেখানে যাবে সেইখানেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাবে। এখন এই মিসাইলকে তুমি ঠেকাবে কিভাবে? সে যখন আমাকে প্রশ্ন করে, ঠিক ওই সময় আমার মাথার মধ্যে একটা কথা আসে। কথা হচ্ছে কি, প্রত্যেকটা গেট পাহাড়দাররা সাজাতো, মানে পরোয়ানাদাররা মানে সামলাতো। ওই সময় আমার মাথার মধ্যে একটা কথা আসে, এখন একটা পরোয়ানাদারও নেই, এই জন্য গেটগুলো আনস্টেবল, এই জন্য রাজ পাগল হয়ে গেছে যে তার সাম্রাজ্য এলোমেলো হতে যাচ্ছে। তাহলে যদি পরোয়ানাদার লাগানো যায়, তখন রেভারেন্ড আমার দিকে তাকালো এক সেকেন্ডে, একই টাইমে। আমি যখন এই কথাটা চিন্তা করছি, রেভারেন্ড এই কথাটা শুনতে পাচ্ছিল আমার। রেভারেন্ডের সাথে সাথে বলল যে ধরে ফেলেছিস, তাহলে যেটা ধরে ফেলেছিস সেটাই কর। সবাইকে সরা, সবাইকে বাঁচা, আর আমি তোকে আরেকটা সিক্রেট বলে দেই, কমান্ডারকে এলিমিনেট করার পর যে দুঃস্বপ্ন শুরু হবে তা সহ্য করার ক্ষমতা তোর নেই, তুই পাগল হয়ে যাবি। আমি তোকে সাবধান করে দিলাম, তোর সামনের দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর। তুই যদি সবাইকে বাঁচাতেও পারিস, তুই শান্তিতে থাকতে পারবি না। আর আমি কি বলেছিলাম জানেন? আমি বলেছিলাম যে রেভারেন্ড, আমি মানুষ, আমি একজন পুরুষ। আমি আমার বাবাকে দেখেছি, সে নিজের কথা চিন্তা করতো না। তাকে আমি কখনো সকালে ঠিক মতো নাস্তা করতে দেখিনি। তাকে আমরা সবসময় দেখতাম সে বাইরে যেত, সারাদিন বাইরে তার কাজ করত, বাসায় সে ফিরত। সন্ধ্যা হতে হতে যখন আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম, সে তখন বাসায় ফিরত। আমি যে ইলিশ মাছ খাচ্ছি, যে ইলিশ মাছ আমার পছন্দ, যে খাবারটা আমার পছন্দ, এই খাবারটা জোগাড় করছিল আমার বাবা। এটা একটা পুরুষের কাজ। একটা পুরুষের কাজ হচ্ছে তাকে তার পরিবারের সবার ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, ঠিক তেমনি তার পরিবারের সবার মাথার উপর একটা ছায়া হয়ে দাঁড়াতে হয়। আমি সেই পুরুষ, আমাকে আমার বাবার মতো হতে হবে, আমাকে আমার বাবার মতো হতে হবে, এবং ওই ছায়া হতে হবে যে ছায়া হওয়া আমার ডেস্টিনিতে লেখা। যদি থাকে
প্রত্যেকটা বাবা তার পরিবারের সবার মাথার উপরে ছায়া, তার স্ত্রীর উপরে ছায়া, তার সন্তানের উপরে ছায়া, এমনকি তার বাবা মাও যদি থাকে তাদের উপরও সে ছায়া হয়ে থাকে। সেটা বট গাছ, আমাকে সে গাছ হতে হবে। এটা আমার ডেস্টিনি, প্রত্যেকটা ছেলের এই ডেস্টিনি, তাদের একটা বয়সে যে সেই গাছ হতে হবে, যে গাছ ছায়া দেয়। আমি সেই ব্যক্তি, আমি তো সে ছেলে যে যাকে পরে যে একটা বট গাছ হতে হবে ছায়া হয়ে দাঁড়ানোর জন্য। তো আমাকে সবাইকে প্রোটেক্ট করা লাগবে, এটাই আমার দায়িত্ব। আমার বাবাকে আমি দেখেছি এবং সে তো কাউকে বলে দিতে পারেনি তার ভেতরে কি ছিল না ছিল। কেউ বলতে পারবে না কখনো, আজ পর্যন্ত যদি আমি কাউকে জিজ্ঞেস করি কেউ বলতে পারে না যে তার ভেতরে কি চলছিল তার মৃত্যুর আগ পর্যন্ত। সবাই শুধুমাত্র জানতো যে তার রুটিন এইটাই, সে আয় ইনকাম করে, সে সবাইকে দেখে। সে তার ভেতরে কথা কাউকে বলতে পারেনি এবং ওই ডেস্টিনিও আমার। যদি আমার কপালে থাকে তাহলে ওইটাই আমার ডেস্টিনি, আর আমাকে ওইটাই হতে হবে, সবার ছায়া হয়ে উঠতে হবে। এতদিন সবাই আমাকে আগলে রেখেছে, ওই দিন শেষ, ওই দিন শেষ। আর তুমি আমাকে বললে না মাত্র যে তোমার বন্ধু আমার কারণে মারা গিয়েছে, এটাই তো আমি আর চাই না, এইটাই তো আমি চাই না। রেভারেন্ড তখন আমাকে বলেছিল একটা কথা, তাহলে সেইটাই কর যেটা তুই চাস।